আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা সবাই? বরাবর নাই বাংলা ক্লাস নিয়ে হাজির হয়েছি আমি জিলানী হোসেন জয়। আজকের ক্লাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, তোমরা দেখতেই পাচ্ছ। এইচএসসি বাংলা প্রথম পত্র মাসি বেশি A to Z পড়ানো হবে। কিভাবে পড়লে এবং কোন টপিকগুলো বা কোন অংশগুলো ভালোভাবে পড়লে আয়ত্ত করতে পারলে MCQ এবং CQ অংশে সর্বোচ্চ মার্ক পাওয়া যায়, তারই একটা দিক নির্দেশনা থাকছে আমাদের আজকের এই ক্লাসটিতে। শুরুতে জানিয়ে দাও যে ভয়েস ক্লিয়ার আছে কিনা এবং কে কোন জেলা থেকে আমাদের আজকের এই ক্লাসটিতে যুক্ত হয়েছে একটু ঝটপট জানিয়ে দাও। ভয়েস ক্লিয়ার আছে কিনা এবং কে কোন জেলা থেকে আমাদের আজকের এই ক্লাসটিতে যুক্ত হয়েছে একটু ঝটপট জানিয়ে দাও। আজকে আমাদের আলোচ্য টপিক হচ্ছে মাসি পিসি। এই গদ্যটি আমরা পড়ব এবং আমরা মূল বইয়ের যে প্রতিটা লাইন লাইন বাই লাইন তো পড়বো এবং ব্যাখ্যা দিয়ে দেবো। এর সাথে সাথে স্লাইড আকারে যে গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে এবং মূল গল্পটি পড়ার পর যে MCQ অংশ তোমরা খুব সহজে উত্তর করতে পারবা, এর সাথে সাথে জ্ঞানমূলক অংশ, অনুধাবনমূলক অংশ এবং তার সাথে সাথে কিভাবে আমরা সৃজনশীল প্রশ্নের উত্তর করতে পারবো তারই একটা দিক নির্দেশনা এবং পূর্ণাঙ্গ আজকের ক্লাসটি শুরু থেকে শেষ পর্যন্ত থাকবে। তুমি বুঝতেই পারবে যে বাংলাটা এত মজা করে পড়া যায় এবং খুব সহজে উত্তর করা যায়, তার একটা সার্বিক দিক নির্দেশনা আমাদের আজকের এই ক্লাসটিতে থাকছে। শুরুতেই দেখতে পাচ্ছ মাসি পিসি গল্পের, এখানে মাসি ও পিসি আছে, নৌকায় সালতিতে আছে এবং এখানে যে মাঝে বসে আছে তার নাম কি হতে পারে একটু জানাও তো। যারা মূল গল্পটি পড়েছো আর কি, তারা এটা বলতে পারবে। আমি যদিও বলে দিব, তারপর তোমরা নিজেরা একটু চেষ্টা করো। আজকের ক্লাসের পূর্ণাঙ্গ PDF যদি পেতে চাও তাহলে অবশ্যই নিজেদের টাইমলাইনে ক্লাসটি শেয়ার করতে হবে। শেয়ার করে 10 জন বন্ধুকে মেনশন করতে হবে, তাহলে ক্লাসের যে পূর্ণাঙ্গ PDFটা আছে সেটা পেয়ে যাবে। এবং আজকে এটাও তোমাদেরকে জানানো হবে আমাদের যে পেইড ব্যাচ চলমান রয়েছে EBI কোর্স, সেখানে বাংলা ক্লাস কিন্তু যারা পেইড ব্যাচের আছো তারা একটু জানিয়ে দাও, আমাদের প্রায় 98% সিলেবাস কিন্তু শেষ হয়েছে। তাহলে দেখো আমরা মূল ক্লাসের দিকে যাই। আমরা প্রথমে যে অংশটুকু করব, মাসি বেশি যে গল্পটি রয়েছে মূল গল্পটি আমরা এইভাবে পড়ব, অর্থাৎ মূল বইয়ের যে গল্পটি রয়েছে আমরা লাইন বাই লাইন সেটা A to Z ব্যাখ্যা সহকারে পড়ব। এখানে যে অংশটুকু কালো কালিতে লেখা সেগুলো হচ্ছে মূল গল্পের লাইন এবং যেগুলো হচ্ছে নীল কালিতে লেখা রয়েছে সেগুলো হচ্ছে ওই লাইনটার অর্থ। আমরা প্রথম অংশটুকু একটু পড়ব। তার আগে যে অংশটুকু আমরা যে দেখে আসব সেটা খেয়াল করো, মানিক বন্দ্যোপাধ্যায় সম্পর্কে খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, আল্লাদি জানিয়েছে অনেকেই, যেগুলো হাইলাইট করে দিব সেগুলো খাতায় নোট করবে, এখান থেকে তোমরা কমন পেয়ে যাবে। শুরুতেই দেখো, মানিক বন্দ্যোপাধ্যায় বিহারের সাঁওতাল পরগনায় দুমকায় 1908 খ্রিস্টাব্দে 19শে মে জন্মগ্রহণ করেন এবং তার পৈতৃক নিবাস কোথায় এটা খুবই গুরুত্বপূর্ণ, আমি স্টার চিহ্ন দিয়ে রাখছি, সেটা হচ্ছে বিক্রমপুরে হবে। কোথায়? বিক্রমপুরে। এরপর এর থেকে আরো বেশি গুরুত্বপূর্ণ, তার পিতৃপ্রদত্ত নাম হচ্ছে প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায়, খুবই গুরুত্বপূর্ণ। যেগুলো স্টার চিহ্ন দিয়ে রাখবো এবং হাইলাইট করে দিব সেগুলো মানে পরীক্ষায় আসবে এতটুকু তুমি নিশ্চিত থাকো। সেটা হতে পারে কলেজের অভ্যন্তরীণ পরীক্ষা বা হচ্ছে তোমার হচ্ছে বোর্ড পরীক্ষা বা এমনকি অ্যাডমিশনে তোমার কভার দিয়ে দিবে। এরপরে গুরুত্বপূর্ণ, কলকাতার প্রেসিডেন্সি কলেজে BSc পড়ার সময় মাত্র 20 বছর বয়সে বন্ধুদের সঙ্গে বাজি ধরে প্রথম গল্প অতসীম আমি লিখে খ্যাতি অর্জন করেন। তারপর যেটা গুরুত্বপূর্ণ, কলকাতায় 1956 খ্রিস্টাব্দের 3রা ডিসেম্বর শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাহলে এখান থেকে প্রশ্ন আসতে পারে যে মানিক বন্দ্যোপাধ্যায়ের পিতৃ প্রদত্ত মানে পিতার মানে কাছ থেকে যে নামটা পেয়েছিল সেটা হবে প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায়। এর সাথে সাথে যেটা গুরুত্বপূর্ণ সেটা একটু খেয়াল করো, তার ডাক নাম ছিল মানিক। তার ডাক নাম কি ছিল বলতো? তার ডাক নাম হচ্ছে মানিক। কে কোন কলেজ থেকে আমাদের ক্লাসটিতে যুক্ত হয়েছে সেটা অবশ্যই জানিয়ে দিও। এরপরে দেখো, সাহিত্যকর্ম থেকে প্রতি বছরই একটা প্রশ্ন আসে, সাহিত্যকর্ম থেকে প্রতি বছরই প্রশ্ন আসে, সেটা কলেজের অভ্যন্তরীণ পরীক্ষা বা বোর্ড পরীক্ষায় তুমি একটা মার্ক কমন পাবে। তাহলে অনেক অনেক সাহিত্যকর্মগুলো রয়েছে, এখান থেকে আমরা কোনগুলো পড়বো, যেগুলো আমি এখানে হাইলাইট করে দিব সেগুলোই তোমরা খাতায় নোট করে রাখবে এবং এইখান থেকে তোমরা হুবহু কমন পাবে।
দেখো উপন্যাস থেকে প্রশ্ন আসতে পারে, জননী এটা কোন ধরনের সাহিত্যকর্ম, দিবারাত্রি কাব্য কোন ধরনের সাহিত্যকর্ম বা কার সাহিত্যকর্ম, সেক্ষেত্রে হবে এটা হচ্ছে মানিক বন্দ্যোপাধ্যায়ের। তারপরে রয়েছে পুতুল নাচের ইতিকথা, পদ্মা নদীর মাঝি, তারপরে রয়েছে চিহ্ন, এটা হচ্ছে সাহিত্যকর্ম অর্থাৎ উপন্যাস থেকে এইগুলো পড়লেই হবে। প্রশ্ন আসবে যে পদ্মা নদীর মাঝি এটা কোন ধরনের সাহিত্যকর্ম বা এটা কার সাহিত্যকর্ম, তাহলে পদ্মা নদীর মাঝি, জননী আছে, দিবারাত্রি কাব্য আছে, পুতুল নাচের ইতিকথা আছে, এগুলো হচ্ছে মানিক বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস। কার উপন্যাস? মানিক বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস। এরপরে খেয়াল করো, এখানে রয়েছে ছোট গল্প যেমন অতসী মামি ও অন্যান্য গল্প, তারপর হচ্ছে প্রাগৈতিহাসিক, তারপর হচ্ছে সরীসৃপ, এরপর হচ্ছে এই তিনটাই বেশি গুরুত্বপূর্ণ। তাহলে দেখো তার সাহিত্যকর্মগুলোর মধ্যে অনেকগুলো রয়েছে, সব থেকে বিগত বছরে যেগুলো এসেছে বারবার সঠিক উত্তর হিসেবে ছিল সেগুলো আমি এখানে হাইলাইট করে দিয়েছি। একটা হচ্ছে জননী, দিবারাত্রি কাব্য, পদ্মা নদীর মাঝি, পুতুল নাচের ইতিকথা, তারপর হচ্ছে চিহ্ন। আরেকটা চতুষ্কোণ, এটা দেখে রাখো, আমরা যখন বিগত বছরের এমসিকিউ প্রশ্ন অনুশীলন করব তখন এইগুলো কিন্তু আমাদের সামনে আসবে। তারপর তোমাদের অবগতির জন্য জানাচ্ছি এইচএসসি ইবিআই কম্বো কোর্স আমাদের চলমান রয়েছে। আমাদের কোর্সের যে নিয়মিত ফি সেটা হচ্ছে 2999 টাকা। তোমরা হচ্ছে কুপন কোড ব্যবহার করে কিন্তু 300 টাকা হচ্ছে ইবিআই 300, এটা ব্যবহার করলে তোমরা 300 টাকা ছাড় পাবে। যেখানে হচ্ছে আইসিটির জন্য রয়েছে তোমাদের সবার প্রিয় রেদওয়ান স্যার রয়েছে, অমিত স্যার রয়েছে, ইংরেজির জন্য রয়েছে টিপু সুলতান স্যার এবং হচ্ছে আমাদের দেলোয়ার স্যার, বাংলার জন্য রয়েছে আমি এবং জুনুরাইন স্যার। যারা এখনো ভর্তি হওনি, ভর্তি হতে ইচ্ছুক এবং সর্বোচ্চ মানে দেশিরা টিচারদের কাছ থেকে ভালো একটা সার্ভিস পেতে চাও বা হচ্ছে ভালো মার্ক অর্জন করতে চাও, তাদের জন্য কিন্তু আমাদের এই কোর্সটি। এবং তোমাদের অবগতির জন্য এটাও জানাচ্ছি, দেখো বাংলায় মানে অনেকে অবহেলার চোখে এটা দেখে আর কি, এবং বাংলায় মানে A+ মিস যাওয়ার কারণে মূল যে রেজাল্টটা সেখানে কিন্তু একটা বিরূপ প্রভাব পড়ে। সেক্ষেত্রে তোমরা যদি আলাদা বাংলা কোর্সে ভর্তি হতে চাও তাহলে তোমরা 1000 টাকায় কিন্তু বাংলা প্রথম দ্বিতীয় পত্র A to Z শেষ করানো হবে। এবার দেখো যে অংশটুকু আলোচনা করব, প্রতিটা সিনেমা শুরু হওয়ার আগে দেখবা ওই সিনেমায় যে চরিত্রগুলো থাকে সেই চরিত্রগুলো মানে নাম সহ একবার দেখানো হয়। তাহলে আমি এখন দেখাবো মাসি পিসি গল্পের যে চরিত্র সমূহগুলো রয়েছে সেটা। এখানে কৈলেশ আছে, রহমানের কথা আছে, বুড়ো রহমান, আল্লাদি, মাসি পিসি, যোগু, গোকুল, সাধু, বৈদ্য, কানাই চৌকিদার, সরকার বাবু, দারোগা বাবু, ওসমান, ঘোষ মশাই, তারপর বংশী আছে, জনার্দন, তারপরে কানুর মা, বিপিন, পেয়াদা। এইগুলো হচ্ছে এই মাসি পিসি গল্পের চরিত্র। এখন এই প্রত্যেকটা চরিত্র থেকে কিন্তু আমাদের প্রশ্নগুলো আসবে, প্রত্যেকটা চরিত্র থেকে, চরিত্র বিশ্লেষণ থেকে আমাদের সৃজনশীল প্রশ্নগুলো কিন্তু আসবে। তাহলে খেয়াল করো, আমি আগে চরিত্র সম্পর্কে কিছু একটু পড়ি, মানে বিস্তারিত একটু আলোচনা করি, এরপর আমরা মূল গল্পটি পড়বো, তারপর এমসিকিউ এবং সৃজনশীল প্রশ্ন আলোচনা করব। খেয়াল করো শুরুতেই এই মাসি পিসি গল্পের প্রধান চরিত্র কে বলতো? আল্লাদি। প্রধান চরিত্র হচ্ছে আল্লাদি, এবং তার সম্পর্কে কি কি বলা হয়েছে সেটা আমরা একটু দেখে আসি। শুরুতেই গল্পের অন্যতম প্রধান চরিত্র আল্লাদি, সে পিতৃমাতৃহীন এবং সে ছিল 4 মাসের অন্তঃসত্ত্বা ছিল। খুবই গুরুত্বপূর্ণ, তোমাদের বাংলা দ্বিতীয় পত্রে কিন্তু বানান অংশে বানান অংশে তোমাদের কিন্তু 5টা মার্ক আছে, সেক্ষেত্রে এই বানানটা একটু কমেন্টে লেখো। এই যে অন্তঃসত্ত্বা এই বানানটা একটু কমেন্টে লেখো। পরীক্ষায় কিন্তু তোমাদের বানান শুদ্ধিকরণ থেকে কিন্তু প্রশ্ন আসবে। এরপরে খেয়াল করো, স্বামীর সংসার থেকে সে বিতাড়িত, স্বামীর হাতে খুন হওয়ার ভয়ে সে শ্বশুর বাড়ি যেতে চায় না। এখন সে মাসি পিসির সঙ্গে বাপের বাড়িতে থাকে, মাসি পিসির আশ্রয়ে সে রক্ষা পেয়েছে। এরপরে দেখো সে অত্যাচারী স্বামী, লালসা উন্মত্ত জোরদার অর্থাৎ তারপরে হচ্ছে দারোগা ও গুন্ডা বদমাইশের আক্রমণ থেকে আল্লাদিকে রক্ষা করে আবর্তিত হয়েছে গল্পের এই মূল ঘটনা। তাহলে মাসি পিসি গল্পের মূল চরিত্র হচ্ছে আল্লাদি। সে ছিল নির্যাতিতা এবং প্রতিবাদহীন, নিপীড়িতা ছিল, অন্তঃসত্ত্বা ছিল কত মাসের? 4 মাসের অন্তঃসত্ত্বা ছিল। এরপরে দেখো নিগৃহীত, আশ্রিতা এবং পিতৃমাতৃহীন। পরীক্ষায় প্রশ্ন আসতে পারে যে নিচের কোনটি মাসি পিসি গল্পের আল্লাদি চরিত্রের বৈশিষ্ট্য, এমন প্রশ্ন কিন্তু আসতে পারে। এখান থেকে যে কোনো একটা অপশন দিবে আর বাকি আর একটা অপশন তোমাকে মানে 3টা অন্য জায়গা থেকে দিবে, অন্য চরিত্র থেকে, আর এখান থেকে একটা তোমাকে দিবে। তাহলে এইভাবে কিন্তু তোমার প্রতিটা চরিত্র সম্পর্কে বিস্তারিত ধারণা রাখতে হবে। তাহলে দেখো মাসি পিসি আমরা একটু দেখি, এই যে মাসি পিসি এখানে
মাসি এক পাশে রয়েছে, তার হাতে লগি রয়েছে, এবং পিসি মাঝে যে বসে আছে, যে চুপটি করে ঘুপটি ঘুপটি মেরে বসে আছে, সে হচ্ছে এখানে হচ্ছে আল্লাদি। এরপরে দেখো, আঁটো থমথমে গড়ন এবং গোলগাল মুখ হচ্ছে আল্লাদির। আল্লাদি বসেছিল কিসে বলতো? শালতির মাঝখানে, আমরা একটু আগে যেটা দেখলাম। এরপর আল্লাদির পরনে ছিল, এটা কিন্তু এমসিকিউ অংশে আসবে, খুবই গুরুত্বপূর্ণ, স্টার চিহ্ন দিয়ে রাখছি, সেটা হচ্ছে সস্তা সাদা শাড়ি। কি হবে বলতো? সস্তা সাদা শাড়ি হবে। এটা হচ্ছে মাসি পিসি গল্পের আল্লাদি চরিত্র সংক্রান্ত যে তথ্যগুলো আছে সেটা আমরা এখন পড়ছি। মাঝখানে গুটিসুটি হয়ে বসে আছে অল্প বয়সী একটি বউ, সে হচ্ছে আল্লাদি। শীতির সিঁদুর পর্যন্ত ঘোমটা টেনে দেয় আল্লাদি। এরপরে যেখানে ছিল সেখানে বসে কান পেতে থাকে, সেটা হচ্ছে আল্লাদি। আমরা মূল গল্পটি পড়ার পর এই অংশগুলো পড়বো, তাহলে তোমরা খুব সহজে বুঝতে পারবে। এবার দেখো, মাসি পিসি গল্পের আরো দুজন চরিত্র ছিল, একজন হচ্ছে মাসি আর একজন হচ্ছে পিসি। গল্পের মূল চরিত্র ছিল আল্লাদি, এবং তার পাশাপাশি যে আরো যে দুইটা চরিত্র, সেটা হচ্ছে মাসি পিসি গল্পের মাসি পিসি দুজনই ছিল বিধবা ও নিঃস্ব। তারা ছিল সাহসী, সংগ্রামী, মানবিক, দায়িত্বশীল ও বুদ্ধিমতী। এরপরে দেখো, অস্তিত্ব রক্ষায় তারা নৌকা চালনা করে, সবজির ব্যবসা পরিচালনা করে। অস্তিত্ব রক্ষায় তারা কি? নৌকা চালনা করে এবং তারা সবজির ব্যবসা পরিচালনা করে কিন্তু জীবিকা নির্বাহ করেছে। সমাজে যে অত্যাচারী আছে এবং লোলুপ শ্রেণীর যে লোক আছে, তাদের থেকে আল্লাদিকে রক্ষায় তারা সাহসী ও সংগ্রামী ভূমিকায় কিন্তু অবতীর্ণ হয়েছে। এর পাশাপাশি দেখো, তারা দুজনই ছিল সংগ্রামী ছিল। তারা হচ্ছে আহ আল্লাদিকে কিন্তু বিরূপ পরিবেশ থেকে রক্ষা করেছে। এবং এখানে আমরা মাসি পিসি গল্পে কিন্তু পুরুষতান্ত্রিক সমাজের যে অমানবিকতা সেটা আমরা দেখতে পেয়েছি। তারা ছিল গরিব, মমতাময়ী, মানবিক ছিল, এরপর সাহসী, দায়িত্বশীল, পরিশ্রমী, প্রতিবাদী, এবং তারা কি ছিল বলতো? বিধবা ছিল। তাহলে এই যে এই দুই অংশগুলো, এটা হচ্ছে মাসি ও পিসির চারিত্রিক বৈশিষ্ট্য মাসি পিসি গল্পে উল্লেখ করা আছে বা বর্ণনা করা হয়েছে। এরপরে দেখো, মাসি পিসি গল্পে আরেকটি চরিত্র ছিল যোগু। যোগু দেখো এখানে, সে সব সময় হচ্ছে সে ছিল তোমার হচ্ছে আল্লাদির যে স্বামী, সে স্বামী ছিল হচ্ছে যোগু। সে ছিল আল্লাদির উপর অনেক নির্যাতন করেছে এবং তাকে বাড়ি থেকে তাড়িয়ে দেয়। আবার আল্লাদির ফিরিয়ে নেওয়ার জন্য নানা রকম ছলচাতুরি করেছে। আমরা মূল গল্পটি যখন পড়ব তখন বিস্তারিত আলোচনা করব। এখন যা চরিত্র সংক্রান্ত আমরা তথ্যগুলো একটু দেখে যাচ্ছি আর কি। মাসি পিসিকে বোঝানোর জন্য কৈলাসকে নিয়োগ করে, অর্থাৎ আল্লাদিকে ফেরত না দিলে সে মাসি পিসির বিরুদ্ধে মামলা করবে, এ কথাও কিন্তু জানিয়েছে। তাহলে যোগু কে ছিল? যোগু হচ্ছে মাসি পিসি গল্পের কেন্দ্রীয় চরিত্র আল্লাদি, তার স্বামী ছিল যোগু। এরপরে দেখো, আল্লাদির বাপ ছিল হচ্ছে এখানে দুর্ভিক্ষ ঠেকাতে কোনো মতে ঠেকিয়েছিল আল্লাদির বাপ। আল্লাদির বাপ মারা যায় কিসে? সেটা হচ্ছে মহামারীর একটা রোগ, সেটা হচ্ছে কলেরায়। আমরা এটা পরবর্তী অংশে দেখব। এরপর বুড়ো রহমান সম্পর্কে বলা হয়েছে, কৈলাস সম্পর্কে। তাহলে দেখো, আমরা মূল গল্পটি পড়ে আসি। শেষ বেলায় খালে এখন পুরো ভাটা, অর্থাৎ সন্ধ্যার কিছুক্ষণ আগে খালে পানির পরিমাণ একেবারে কম ছিল। জল নেমে গিয়ে কাদা আর ইট, দেখো কাদার ভাঙা ইট পাটকেল, ওজনে ভারী আবর্জনা বেরিয়ে পড়েছে। অর্থাৎ যখন নদী থেকে বা পুকুর থেকে জলটা নেমে মানে তোমার হচ্ছে সরে যায়, তখন দেখবা নিচে যে আবর্জনা বা ময়লা আবর্জনা থাকে সেগুলো কিন্তু ভেসে ওঠে। অর্থাৎ এটা এখানে বলা হয়েছে। এরপর বলা হয়েছে দেখো, কংক্রিটের পুলের, অর্থাৎ ইট সিমেন্ট দিয়ে হচ্ছে তৈরি সেতু, সেটা কংক্রিটের কাছে খালের ধারে লাগানো শালতি। শালতি খুবই গুরুত্বপূর্ণ, এটা তোমাদের জ্ঞানমূলক অংশে বা হচ্ছে এমসিকিউ অংশে আসতে পারে। শালতি এটা কি? শালকাঠ বা তাল কাঠের সরু ডোঙা বা নৌকাকে বলা হয় শালতি। শালতি থেকে খড় তোলা হচ্ছে পাড়ে, পার অর্থ এখানে তীরে। পাশাপাশি জোড়া লাগানো দুটো বড় শালতি বোঝায় আটি বাঁধা খড় তিনজনের মাথায় চড়ে গিয়ে জমা হচ্ছে উপরের মস্ত বড় গাদায়, অর্থাৎ বড় অর্থ আর গাদা অর্থ এখানে জমাকৃত খড়ের স্তূপকে বলা হয়েছে। ওঠানামার পথে ওরা খড় ফেলে দিয়েছে কাদায়, অর্থাৎ ওঠানামা করছে, সেখানে নিচে অনেক কাদা আছে, এই জন্য তারা খড় ফেলে দিয়েছে যাতে কাদাটা কিছুটা হলেও তাদের যে চলাফেরায় মানে বিঘ্ন না ঘটে আর কি, যেন কাদার মধ্যে পা আটকে না যায়।
শালটি থেকে ওদের মাথায় খড় তুলে দিচ্ছে দুজন। কয়জন? দুজন। এবং সংখ্যাগত তথ্য থেকে যদি কোনো প্রশ্ন আসে তাহলে এই ধরনের প্রশ্ন আসতে পারে যে শালটি থেকে ওদের মাথায় খড় তুলে দিচ্ছে দুজন। এই দুজন হচ্ছে বুড়ো রহমান আর একজন হচ্ছে কৈলাস। একজনের নাম হচ্ছে বুড়ো রহমান, বয়স হয়েছে। প্রশ্ন আসতে পারে যে বয়স হয়েছে, আধা পাকা চুল, রোগা শরীর, এটা কার সম্পর্কে বলা হয়েছে? বুড়ো রহমান সম্পর্কে বলা হয়েছে। পুলের তলা দিয়ে ভাটায় টান ঠেলে এগিয়ে এলো সরু লম্বা আর একটা শালতি, 2 হাত লম্বা চওড়া। হয়নি না হয়? দেখো, হয়নি না হয়। দু মাথায় দাঁড়িয়ে আছে পৌরা। এই পৌরা অর্থ হচ্ছে বৃদ্ধা, এবং প্রতিটা যে কঠিন ওয়ার্ডগুলো আছে সেগুলো কিন্তু পাশে ব্যাখ্যাটা দিয়েছি যাতে তোমাদের বুঝতে সমস্যা না হয়। দেখো, দু মাথায় দাঁড়িয়ে দুজন পৌরা মানে বৃদ্ধা, বিধবা, মাসি পিসি, অর্থাৎ এই যে শুরুতেই দেখিয়েছিলাম যেটা, এই যে হচ্ছে শালতি, আর মাঝে বসে আছে হচ্ছে আল্লাদি, আর দুপাশে কে? মাসি পিসি আছে, এবং তাদের সাথে কি আছে? তাদের হাতে দেখো লগি আছে। তাদের হাতে কি আছে? লগি আছে, যেটা এখানে বলা হচ্ছে যে দু মাথায় দাঁড়িয়ে দুজন পৌরা, বিধবা, লগি, অর্থাৎ লগি অর্থ হচ্ছে 6 হাত মতো লম্বা সরু বাঁশ, যা নৌকা চালানোর জন্য ব্যবহৃত হয়েছে। ময়লা থানের, থান অর্থ হচ্ছে কাপড়ের, আসল দুজনেরই কোমরে বাঁধা। মাঝখানে গুটিসুটি হয়ে বসে আছে অল্প বয়সী একটি বউ, তার নাম হচ্ছে আল্লাদি। এই যে মাঝখানে গুটিসুটি হয়ে বসে আছে কে বলতো? এই যে মাঝখানে গুটিসুটি হয়ে বসে আছে অল্প বয়সী বউ আল্লাদি, আর দুপাশে আছে কে? মাসি ও পিসি। তাদের হাতে আছে কি বলতো? লগি। আর লগি অর্থ কি? হ্যাঁ, অ্যাডমিশনের জন্য এটা গুরুত্বপূর্ণ। অ্যাডমিশনের জন্য ক্লাসটি সমানভাবে গুরুত্বপূর্ণ, কারণ হুবহু লাইন থেকে প্রশ্নগুলো আসবে। তাই লগি অর্থ 6 হাতের মতো লম্বা সরু বাঁশ, যা নৌকা চালানোর জন্য ব্যবহৃত হয়। গায়ে জামা আছে নকশাপাড়ের সস্তা সাদা শাড়ি। তাহলে খুবই গুরুত্বপূর্ণ, এটা বিগত বছরে এসেছে যে আহ, আল্লাদির আহ, কোন রঙের শাড়ি তার হচ্ছে পরা ছিল, সেটা দেখো, নকশাপাড়ের সস্তা সাদা শাড়ি। আটো সাটো থমথমে গড়ন, অর্থাৎ তার চেহারাটা কথা বলা হয়েছে এখানে, গোলগাল মুখ ছিল। মাসি পিসি ফিরেছে কৈলেশ, বুড়ো লোকটি বলল। এবং এই মাসি পিসি গল্প থেকে কোনটি কার উক্তি এ ধরনের প্রশ্ন কিন্তু আসবে। কোনটি কার উক্তি এ ধরনের প্রশ্ন তোমার আসবে আসবে, এবং আমি আলাদাভাবে সাজিয়ে রেখেছি, গল্পটি পড়ার পর সেটা আলোচনা করব। কৈলাস বাহকের মাথায় খড় চাপাতে ব্যস্ত ছিল। তাহলে কৈলাস, এখানে দেখো, যারা নৌকা থেকে খড় মাথায় করে নিয়ে যাচ্ছিল, আহ, তাদেরকে হচ্ছে বাহক বলা হয়। চটপট শেষ আটিটা, বলেছে চটপট শেষ আটিটা চাপিয়ে দিয়ে সে যখন ফিরল, মাসি পিসির শালটি 2 হাতের মধ্যে এসে গেছে। ও মাসি, ওগো পিসি, রাখো রাখো, খবর আছে। তাহলে খবর দ্বারা কি বুঝিয়েছে বলতো? খবর কে বুঝিয়েছে? শুনে যাও। অর্থাৎ এই কথাটি প্রশ্ন আসতে পারে, ও মাসি, ওগো পিসি, রাখো রাখো, খবর আছে, মানে খবর আছে। এই উক্তিটি কার ছিল? এই উক্তিটি ছিল হচ্ছে কৈলাসের উক্তি ছিল। কার উক্তি ছিল? কৈলাসের উক্তি। তোমরা যখন মূল বইটা পড়বা, এই যে তথ্যগুলো গুরুত্বপূর্ণ বলে দিচ্ছি সেগুলো হাইলাইট করে রাখো, কারণ এইখান থেকে কিন্তু প্রশ্নগুলো সেট হবে। সামনের দিকে লগিপুতে মাসি বেশি শালতির গতি ঠেকায়, আল্লাদি শীতের সিঁদুর পর্যন্ত ঘুমটা টেনে দেয়। সামনে থেকে মাসি বলে বিরক্তির সঙ্গে, বেলা আর নেই কৈলেশ। খুবই গুরুত্বপূর্ণ এই লাইনটি, প্রশ্ন আসতে পারে বেলা আর নেই কৈলেশ মাসিক পিসি গল্পে আলোচ্য উক্তিটি কার ছিল? সেক্ষেত্রে কি হবে? উক্তিটি ছিল কৈলেশের। পিছন থেকে পিসি বলে, অনেকটা পথ যেতে হবে কৈলেশ। এরপরে দেখো, মাসি পিসির গলা ঝরঝরে, আওয়াজ একটু মোটা, একটু ঝংকার আছে। কৈলাসের খবরটা গোপনে, অর্থাৎ গোপন, দুজনের লম্বা লম্বা শালতির দোমাথায় থাকলে সম্ভব নয় চুপে চুপে বলা। এজন্য কি করেছে দেখো, মাসি বড় শালতির খড় ঠেকানো বাঁশটা চেপে ধরে থাকে, পিসি লগি হাতে নিয়ে পিছন থেকে এগিয়ে আসে সামনের দিকে। তারপর আল্লাদি যেখানে ছিল সেখানেই বসে কান পেতে রাখে। কথাবার্তা সে সব শুনতে পায় সহজে, কারণ সে যাতে শুনতে পায় এমনি করে কৈলাস হচ্ছে বলেছে। অর্থাৎ কৈলাসের মূল উদ্দেশ্য ছিল আল্লাদিকে কথাগুলো শোনানো। এরপরে দেখো, বলি মাসি, তোমাকেও বলি পিসি, কৈলাস শুরু করে, মানে এই বলে কথাটা শুরু করে, মেয়েকে একদম শ্বশুর ঘর পাঠাবে না মনে করেছো যদি? সে কেমন কথা হয়? অর্থাৎ কৈলাস তখন মাসি পিসিকে বলছে, তোমরা যে মেয়েকে শ্বশুর বাড়ি পাঠাবে না, এটা আবার কেমন কথা হয়? এত বড় সমত্ব মেয়ে, এই সমত্ব মেয়ে দ্বারা বুঝিয়েছে যুবতী মেয়ে, তোমরা দুটো মেয়ে লোক বাদে ঘরে একটা পুরুষ নেই, বিপদ আপদ ঘটে যদি, তোমরা কেন আল্লাদিকে শ্বশুর বাড়ি পাঠাবে না? এরপর দেখো, মাসি বলে, খুনসুটি রাখো দেখি কৈলেশ, তোমার মোদ্দা কথাটা কি তাই কও। অর্থাৎ মাসি তখন বলছে, তোমার এই তামাশাটা রাখো, আসল কথা কি সেটা আমাদেরকে বলো।
না বললে যে খবর আছে কি সেটা? পিসি বলে, খবরটা কি তাই কও, বেলা বেশি নেই কইলেশ। তাহলে দেখো প্রশ্নগুলো কেমন সেট হতে পারে। তোমার প্রশ্ন আসতে পারে বেলা বেশি নেই কইলেশ এই উক্তিটি কার ছিল, আর একটা আমরা একটু আগে পড়েছি যে বেলা আর নেই কইলেশ। দেখো একটা হচ্ছে দেখো বেলা বেশি নেই কইলেশ, আর একটা বেলা আর নেই কইলেশ, এটা কোনটি কার উক্তি? এ ধরনের প্রশ্ন কিন্তু তোমার একটা থাকবেই থাকবে। মাসি পিসির সাথে পারা যাবে না জানে কৈলাস। অগত্যা, অগত্যা শব্দের অর্থ কি? খুবই গুরুত্বপূর্ণ, যার কোনো গতি নাই, এটাকে বলা হয় অগত্যা। অর্থাৎ অগত্যা ফেনিয়ে বসিয়ে, অর্থাৎ মজা করে বলছে, বলবার বদলে সে সোজা কথায় আসে। যোগুর সাথে দেখা হলো কাল, অর্থাৎ এরপরে কথাগুলো বলতে শুরু করেছে কৈলাস। কৈলাস বলল যোগুর সাথে, যোগু কে ছিল? যোগু হচ্ছে আল্লাহর স্বামী ছিল। যোগুর সাথে দেখা হলো কাল, খড় তুলে দিতে সাজ হয়ে গেল, অর্থাৎ সাজ অর্থ এখানে সন্ধ্যা। তার দোকানে একটু মানে আর কি চা খেতে গেছি চায়ের দোকানে। যোগুর সাথে দেখা, অর্থাৎ যোগু হলো আল্লাহর স্বামী। এ দেখো প্রত্যেকটা লাইনের ব্যাখ্যা দিয়েছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। তুমি যখন নিজে নিজে পড়বা তখন যাতে তোমার বুঝতে বিন্দু পরিমাণ সমস্যা না হয় তার জন্য কিন্তু আলাদা ব্যাখ্যা দিয়ে রেখেছি। যোগু হলো আল্লাহর স্বামী। যোগু আল্লাদিকে অনেক অত্যাচার করত, তাই আল্লাদি নিরাপদে থাকার জন্য মাসি পিসির কাছে চলে আসে। কৈলাস প্রসঙ্গটি তুলেছে যেন আল্লাদিকে তার কাছে পাঠিয়ে দেয় এই জন্য। মাসি বলে, চায়ের দোকান না কিসের দোকান তা তো বুঝেছি কৈলাস, তা কথাটি কি সেটা একটু বলো। অর্থাৎ যোগু মদ পান করে, তাই সারাদিন মদের দোকানে পড়ে থাকে, এটাই স্বাভাবিক। মাসি বলে, চায়ের দোকান না কিসের দোকান তা খুব সহজে বুঝতে পেরেছি। হ্যাঁ, এই ক্লাসটি এইচএসসি 26, 27 এবং এইচএসসি 25 যারা অ্যাডমিশন শিকার আছো তাদের জন্য সমানভাবে গুরুত্বপূর্ণ। পিসি বলে, শ্বেতা ছাড়া আর ওকে কোথা দেখবে, হাতে দুটো পয়সা এলে তোমার স্বভাবও বিগড়ে যায়। অর্থাৎ বিগড়ে যাওয়া এখানে নষ্ট হয়ে যাওয়া বা অস্বাভাবিক অর্থে ব্যবহার করা হয়েছে। তা কি বললে? বললে যোগু। কৈলাস ফাপড়ে মানে বিপদে পড়ে আর চোখে, আর চোখ অর্থ কি? বাঁকা চোখে চাই। বাঁকা চোখে চেয়ে দেখে কি বলে? আল্লাহর দিকে বাঁকা চোখে তাকায়। তারপরে দেখো হঠাৎ বেমক্কা, বেমক্কা শব্দের অর্থ কি? খুবই গুরুত্বপূর্ণ, এটা এমসিকিউ অংশে বা তোমাদের জ্ঞানমূলক অংশে আসতে পারে। বেমক্কা শব্দের অর্থ হচ্ছে অসঙ্গত বা স্থান বহির্ভূত। বেমক্কা শব্দের অর্থ হচ্ছে অসঙ্গত বা স্থান বহির্ভূত। তাহলে খেয়াল করো, বেমক্কা অর্থাৎ বেমক্কা জোরের সঙ্গে প্রতিবাদ করে যে তা না, তা নয়, পুলের কাছেই চায়ের দোকান, মাসি পিসি গিয়ে জিজ্ঞাসা করুক না সেখানে। অর্থাৎ কৈলাস এই কথাটা বলছে। তারপর জোর হারিয়ে বলল, ওসব অর্থাৎ নেশা করা। এই ওসব দ্বারা এখানে কি বুঝিয়েছে বলতো? নেশা করা। এরকম ছেড়ে দিয়েছে যোগু। লোকটা কেমন বদলে গেছে মাসি। অর্থাৎ তোমার যোগু যে হচ্ছে আল্লাহদের স্বামী ছিল, সে হচ্ছে কৈলাসকে পাঠিয়েছিল মাসি পিসির কাছে, মানে তার সম্পর্কে কিছু ভালো ভালো কথা বলবে, যার কারণে সে যেন পুনরায় আবার হচ্ছে মাসি পিসি আল্লাদিকে যোগুর কাছে পাঠিয়ে দেয়। সত্যি কথা পিসি, যোগু আর সেই যোগু নেই, মানে যোগু আগে খারাপ থাকলেও এখন সে ভালো হয়ে গেছে। তার মানে কৈলাস মাসি পিসির কাছে যোগু সম্পর্কে খুব ভালোভাবে কথা বলছে যাতে তার সম্পর্কে ভালো একটা ধারণা হয় মাসি পিসির, এবং আল্লাদিকে পাঠিয়ে দেয়, কিন্তু শেষ পর্যন্ত পাঠাবে না। আমরা দেখি পরের অংশ। বউকে নিতে চায় এখন, তোমরা নাকি পণ করেছো মেয়ে পাঠাবে না। কৈলাস তখন মাসি পিসিকে বলছে, তোমরা নাকি দৃঢ় সংকল্প বা প্রতিজ্ঞা করেছো যে মেয়েকে তোমরা পাঠাবে না, মানে আল্লাদিকে শ্বশুরবাড়ি পাঠাবে না। তাতেই চটে আছে, অর্থাৎ তাতেই তো হচ্ছে কৈলাস রেগে আছে। সম্মান তো আছে একটা মানুষের, তাই না? কবার নিতে এলো, তা মেয়ে দিলা না। তারপর কৈলাস মাসি পিসিকে বলছে, যোগু তো অনেকবার আল্লাদিকে নিতে এসেছে, তোমরা তো তাকে পাঠাওনি, তাই তো সে নিতে আসে না আর। এরপরে দেখো, আমি বলি কি, অর্থাৎ এখানে আমি অর্থাৎ কৈলাস, কৈলাস বলছে কি দেখো, নিজেরা যেচে একবার পাঠিয়ে দাও, মানে যেচে অর্থ কি? মানে নিজেরা উদ্যোগ নিয়ে, নিজেরা সেধে তাকে একবার পাঠিয়ে দাও মেয়েকে। মাসি বলে, পেট শুকিয়ে লাথি ঝাঁটা খেতে। অর্থাৎ দেখো যোগু খাবারের অভাব রাখে এবং নির্যাতন করে, তাই মাসি বলে আল্লাদিকে ঝাঁটা খাওয়ার জন্য পাঠাবে না। কলকে পড়া ছেঁকা খেতে। তারপরে দেখো যে কলকে পড়া ছেঁকা অর্থ কি? তামাক সেবনে ব্যবহৃত হুকার উপরে কলকেতে যে আগুন থাকে তা দিয়ে ছেঁকা দিত আল্লাদিকে। খুবই গুরুত্বপূর্ণ এই অংশটুকু। তাহলে দেখো, তামাক সেবনে ব্যবহৃত হুকার উপরে কলকেতে যে আগুন থাকে তা দিয়ে ছেঁকা দিত কাকে? আল্লাদিকে। খুঁটির সাথে দড়ি বাঁধা হয়ে থাকতো দিনভর, অর্থাৎ যোগু আল্লাদিকে নানাভাবে শারীরিক নির্যাতন করত। তার একটা দেখো, তাই সে ভয়ে মাসি পিসি আল্লাদিকে স্বামীর যোগুর কাছে পাঠাতে চায় না। কেন? কারণ সে আবার গেলে এমন নির্যাতনের শিকার সে হবে। এবার দেখো, পিসি বলে, মেয়ে নাই পাঠাই,
জামাই এলে রাখিনি, জামাই আদরে তাকে, অর্থাৎ মেয়েকে যদিও না পাঠিয়েছি কিন্তু জামাই যখন এসেছে, যোগু যখন এসেছে, তাকে তো আমরা আদর যত্নে রেখেছি। ছাগলটা বেছে খাওয়াইনি তাকে ভালো মন্দ 10টা জিনিস, অর্থাৎ ছাগল বেছে কিন্তু জামাইকে ভালো মন্দ 10টা জিনিস খাইয়েছে মাসি পিসি। মাসি বলে ফের আসুক, আদরে রাখবো যতদিন থাকে। এরপর বলছে মাসি পিসি কৈলাসকে, আবার আসুক যোগু, যতদিন থাকে আদরে রাখবো তাকে। বজ্জাত হোক খুনে হোক জামাই তো, খুবই গুরুত্বপূর্ণ এই লাইনটি, যে বজ্জাত হোক খুনে হোক জামাই তো, এই আলোচ্য উক্তিটি কার ছিল? ঘরে এলে খাতির না করব কেন, তবে মেয়ে মরে পাঠাবো না। বলেছে জামাই আসুক তাকে আদর আপ্যায়ন করব, কিন্তু মেয়েকে আমরা পাঠাবো না। এরপরে দেখো, বুড়ো রহমান একা খড় চাপিয়ে যায় বাহকদের মাথায়, চুপচাপ শুনে যায় এদের, অর্থাৎ মাসি পিসি এবং কৈলাসের যে কথা সেগুলো বুড়ো রহমান চুপে শুনে যাচ্ছে এবং কাজ করছে। ছলো ছলো চোখে একবার তাকায় আল্লাদির দিকে, তার মেয়েটা শ্বশুর বাড়িতে মরেছে অল্পদিন আগে। তাহলে প্রশ্ন এমন আসতে পারে, তোমার পঠিত মাসি পিসি গল্পে কার মেয়ে কিছুদিন আগে অল্পদিন আগে মারা গিয়েছে বলে বলা হয়েছে? সেক্ষেত্রে হবে বুড়ো রহমানের। কিছুতে যেতে চায়নি মেয়েটা, দাপাতাপি করে কেঁদেছে যাওয়া ঠেকাতে। ছোট অবুঝ মেয়ে মানে বুড়োর মেয়ে, তার ভালোর জন্যই তাকে জোর জবরদস্তি করে পাঠিয়েছিল শ্বশুর বাড়িতে। আল্লাদি যে যে বুড়ো রহমানের সঙ্গে তার চেহারার কোনো মিল নেই। বয়সে ছিল সে অনেক ছোট, চেহারা ছিল অনেক বেশি রোগা। তবু আল্লাদির ফ্যাকাশে মুখে তারই মুখের ছাপ রহমান দেখতে পায়। অর্থাৎ বুড়ো রহমানের মেয়ে কিন্তু মারা গিয়েছিল, তার যে মুখের যে ছাপটা রয়েছে সেটা আল্লাদির মধ্যে দেখতে পায়। খড়ের আটি তুলে দেবার ফাঁকে ফাঁকে যখনই সে তাকায় আল্লাদির দিকে, কৈলাস বলে তবে আসল কথাটা বলি, যোগু মোকে মানে যোগু আমাকে। তখন কৈলাস মাসি পিসিকে বলছে যোগু আমাকে কি বলেছে দেখো, বলেছে যে এবার সে মামলা করবে বউ নিবার জন্য। অর্থাৎ মাসি পিসিকে বলছে যদি তোমরা হচ্ছে না পাঠাও, যদি তোমরা হচ্ছে আল্লাদিকে তার স্বামীর কাছে না পাঠাও, যোগুর কাছে, যোগু কি করবে? মামলা করবে। তার বিয়ে করা বউকে তোমরা আটকে রেখেছো বদ মতলবে মানে খারাপ বদ মতলব অর্থাৎ খারাপ উদ্দেশ্যে, মামলা করলে বিপদে পড়বে। অর্থাৎ এই পর্যায়ে আমরা দেখতে পাচ্ছি যোগু কৈলাস মাসি পিসিকে বিভিন্ন ভয় ভীতি দেখাচ্ছে, এই ভয় ভীতি দেখানোর মাধ্যমে যাতে তারা হচ্ছে ভয় পেয়ে আল্লাদিকে যোগুর কাছে পাঠিয়ে দেয়। মামলা করলে বিপদে পড়বে স্বামী, স্বামী অর্থ স্বামী, অর্থাৎ স্বামী নিতে চাইলে বউকে আটকে রাখার আইন নেই, জেল হয়ে যাবে তোমাদের। অর্থাৎ তারপর যোগু অর্থাৎ কৈলাস মাসি পিসিকে বলছে তোমাদের কিন্তু জেল হয়ে যাবে। স্বামী যদি বউ নিতে চাই, সে বউকে যদি আটকিয়ে রাখো, এটার কোনো বিধান কিন্তু নাই। আর যেমন বুঝলাম মামলা যোগু করবেই আজকালের মধ্যে, মরবে তোমরা জানো, অর্থাৎ তোমরা জেনে রাখো তোমরা কিন্তু মারা পড়বে। মাসি জানো পিসি মারা পড়বে তোমরা। এই উক্তিটি কার ছিল বলতো? এই উক্তিটি ছিল হচ্ছে কৈলাসের উক্তি ছিল। কৈলাস এবার আসল কথাটা বলেই ফেললো, যোগু মামলা করবে এমন ভয় ভীতির কথা বলেছিল যেন মাসি পিসি ভয় পেয়ে আল্লাদিকে যোগুর কাছে পাঠিয়ে দেয়। এরপরে খেয়াল করো, আল্লাদি একটা শব্দ করে অস্ফুট। অস্ফুট শব্দের অর্থ অব্যক্ত। প্রত্যেকে একটু কমেন্টে লেখো, এই যে অস্ফুট অর্থ হচ্ছে অব্যক্ত। আর্তনাদের মতো, অর্থাৎ মামলার কথা শুনে আল্লাদি কিছুটা ভয় পেয়েছিল এবং অব্যক্ত আর্তনাদের মতো শব্দ করেছিল। মাসি পিসি মুখ চাওয়াচাওয়ি করে নিজেদের মধ্যে, মানে মাসি পিসি এই যে মামলার কথাটা শুনে নিজেদের মধ্যে একটু চাওয়াচাওয়ি করে। মনে হয় তাদের একই উদয় হয়েছে চোখে চোখে, যে সেটা শুধু জানাজানি করে নিল তারা। এরপরে খেয়াল করো, মাসি বলল জেলে নয় গেলাম কৈলাস, কিন্তু মেয়া যদি স্বামীর কাছে না যেতে চাই খোনাবার ভয়ে। তখন মাসি পিসি কৈলাসকে বলল যে আমরা না হয় জেলেই গেলাম, কিন্তু মেয়ে যদি খুন হবার ভয়ে স্বামীর কাছে না যেতে চাই তখন কি হবে? এরপরে কি হয়েছে দেখো, বলে মাসি বড় শালতির, এই কথা বলে মাসি বড় শালতির খড় ঠেকানো বাঁশ ছেড়ে দিয়ে লগি গুজে দেয় কাদায়। পিসি তরতর করে পিছনে গিয়ে লগি কাদায় গুজে হেলে পড়ে, শরীরের ভারে সরু লম্বা শালতিটিকে এগিয়ে দেয় ভাটার টানের বিপক্ষে। বেলা এরকম নেই, ছায়া নামছে চারিদিকে। অর্থাৎ এবার মাসি পিসি নৌকা বেয়ে কৈলাসের কাছে থেকে চলে যায়। এরপরে গুরুত্বপূর্ণ একটা এমসিকিউ এসেছে দেখো, শকুনরা উড়ে এসে বসেছে পাতা শূন্য শুকনো গাছটায়। একটা শকুন উড়ে গেল এই আশ্রয় ছেড়ে অল্প দূরে আরেকটা গাছের দিকে।
ডাল ছেড়ে উঠতে আর নতুন ডালে গিয়ে বসতে কি তার পাখা ঝাপটানি। তাহলে প্রশ্ন আসতে পারে মাসি পিসি গল্পে যে শকুনের কথা বলা হয়েছে, শকুন হচ্ছে কিসের প্রতীক? খুবই গুরুত্বপূর্ণ, তোমরা এটা একটু কমেন্টে লেখো। 5বার পড়া থেকে তুমি যখন একবার লিখবে সেটা মাথায় সেট হয়ে যাবে। সেটা দেখো, এই যে শকুন এখানে দুঃসময়ের প্রতীক। শকুন কি বলতো? এটা দুঃসময়ের প্রতীক হবে। শকুন এটা কিসের প্রতীক হবে? দুঃসময়ের প্রতীক। প্রত্যেকেই এটা কমেন্টে লেখো। মায়ের বোন মাসি আর বাপের বোন পিসি ছাড়া বাপের ঘরের কেউ নাই আল্লাদির। দুর্ভিক্ষ কোনো মতে ঠেকিয়েছিল তার বাপ, মহামারীর একটা রোগ অর্থাৎ কলেরায় সে অর্থাৎ আল্লাদির বাপ, তার বউ আর ছেলেটা শেষ হয়ে গেল। অর্থাৎ দুর্ভিক্ষের সময় অনেক কষ্ট করে কোন রকম আল্লাদির বাবা তাদের বাঁচিয়ে রেখেছিল, কিন্তু পরবর্তীতে যে কলেরা রোগের মহামারীতে আল্লাদির বাবা, মা আর ভাই মারা যায়। মাসি পিসি তার আশ্রয়ে মাথা গুঁজে আছে অনেক দিন, দেখো দূর ছাইস হয়ে আর কুড়িয়ে পেতে খেয়ে নিরাশ্রয় বিধবার যেমন থাকে। অর্থাৎ মাসি পিসি অনেকদিন থেকে আল্লাদির বাবার আশ্রয় কিন্তু কোন রকম ছিল আর কি। নিজেদের ভরণ পোষণের কিছু তারা রোজগার করত। কি কি করে? দেখো, মাসি পিসি নিজেদের ভরণ পোষণের যে রোজগারটা চালাতো সেটা হচ্ছে ধান বেনে, তারপরে দেখো কাঁথা সেলাই করে, ডালের বড়ি বেচে, হোগলা গেথে, শাক পাতা ফলমূল ডাটা কুড়িয়ে এটা ওটা জোগাড় করে এভাবে তারা তাদের ভরণ পোষণটা চালিয়ে নিত মাসি পিসি। তারপরে দেখো শাক পাতা খুদকুড়ো ভোজন। ভোজন হচ্ছে দেখো এটা ভাববাচক অর্থাৎ বিশেষ্য, যেগুলো দ্বারা কাজের ধরন বা ভাবকে নির্দেশ করে সেটা হচ্ছে ভাববাচক বিশেষ্য। কি হবে বলতো? যেগুলো দ্বারা কাজের ধরন বা ভাবকে নির্দেশ করে সেটা হচ্ছে কি? ভাববাচক বিশেষ্য হবে। কি হবে? ভাববাচক বিশেষ্য হবে। আজকের ক্লাসটি যারা সর্বোচ্চ শেয়ার করবে এবং যে গুরুত্বপূর্ণ 15টা এমসিকিউ রেখেছি, যারা সঠিক উত্তর প্রদান করতে পারবে তাদের মধ্য থেকে 3জনকে আকর্ষণীয় প্রাইজ মানি দেওয়া হবে। আমরা মূল গল্পটি শেষ হওয়ার পর এমসিকিউ নিয়ে আলোচনা করব। দুজনের, এরপরে দেখো দুজনের অর্থাৎ মাসি পিসির রূপের টাকা আধুলি সিকি। খুবই গুরুত্বপূর্ণ। সিকি অর্থ কি? ব্যাখ্যাটা দিয়েছি দেখো। 2 আধুলিতে 1 টাকা এবং 1 সিকিতে 25 পয়সা আর 4 সিকিতে হচ্ছে 1 টাকা। দুর্ভিক্ষের সময়টা বাঁচবার জন্য তাদের লড়তে হয়েছে সাংঘাতিকভাবে। আল্লাদির বাপ তাদের থাকাটা শুধু বরাদ্দ রেখে খাওয়া ছাঁটাই করে দিয়েছিল একেবারে পুরোপুরি। অর্থাৎ তাদেরকে থাকার জন্য শুধু জায়গাটা দিয়েছিল, কিন্তু তারা কিন্তু মানে খাবার কিন্তু তাদেরকে দেয়নি আল্লাদির বাবা। অর্থাৎ দুর্ভিক্ষের সময় আল্লাদির বাবা তাদেরকে কেবল থাকতে দিত, কিন্তু খাবার দিত না মাসি পিসিকে। তারও তখন বিষম অবস্থা ছিল। বিষম অর্থ খারাপ অবস্থা। অর্থাৎ ওই দুর্ভিক্ষের সময় আল্লাদির বাবারও খারাপ অবস্থা ছিল। নিজেরা বাঁচে কি বাঁচে না তার উপর যোগুর লাথির চোটে মরমর মেয়ে এসে হাজির হয়েছিল। সে কোন দিকে সামলাবে? অর্থাৎ আল্লাদির বাবা কোন দিকে সামলাবে? মাসি পিসিকে দেখবে, নাকি হচ্ছে আল্লাদিকে দেখবে, নাকি পরিবারের যে আরো যে সদস্যগুলো রয়েছে সেগুলো দেখবে? মাসি পিসির সেবা যত্নে আল্লাদির অবশ্য সেবার বেঁচে গিয়েছিল। তার বাপ মাও সেটা স্বীকার করেছে। কিন্তু কি করবে? গলা কেটে রক্ত দিয়ে সে ধার শোধ করা যদি সম্ভব, অন্ন দেওয়ার ক্ষমতা কোথায় পাবে? পাল্লা দিয়ে মাসি পিসি আল্লাদির জীবনের জন্য লড়েছিল। পেল যদি তা খেয়ে, না পেল যদি তা না খেয়ে। অর্থাৎ খেয়ে না খেয়ে মাসি পিসি আল্লাদিকে রক্ষার জন্য জীবন দিয়ে লড়েছিল। অবস্থা যখন তাদের অতি কাহিল, চারিদিকে না খেয়ে মরা শুরু করেছে মানুষ, মরণ ঠেকাতে ফুরিয়ে আসছে তাদের জীবনী শক্তি। খুবই গুরুত্বপূর্ণ এই অংশটুকু। এটা দেখো তোমাদের আহ অনুধাবনমূলক প্রশ্নে আসবে যে জীবন, এখানে খেয়াল করো, মরণ ঠেকাতেই ফুরিয়ে আসছে তাদের জীবনী শক্তি। অর্থাৎ খেয়ে না খেয়ে মাসি পিসি পাল্লা দিয়ে আল্লাদিকে সুস্থ করার চেষ্টা করছে। চারিদিকে যখন মানুষ খেয়ে না খেয়ে মৃত্যুবরণ করছে, ঠিক তখনই মৃত্যুর হাত থেকে বাঁচতে যেন ফুরিয়ে আসছে তাদের জীবনী শক্তি। অর্থাৎ শারীরিক শক্তি যেন শেষ হয়ে আসছে বা হ্রাস পাচ্ছে, এটাকে বলা হচ্ছে হ্রাস, মানে কমে যাওয়া। একদিন মাসি বলে পিসিকে, একটা কাজ করবি বেআইন, তাতেও তোর 2টো পয়সা আসে, মোরও 2টা পয়সা আসে। অর্থাৎ সংসার চালানোর জন্য, সংসার পরিচালনা করার জন্য তাদের একটা আয়ের উদ্দেশ্য মাসি পিসিকে ব্যবসা করার একটা প্রস্তাব দিল। এবার আমরা দেখব মাসি পিসি যে তারা নারী হয়েও যে জীবিকা নির্বাহ করেছে সেটা আমরা একটু দেখার চেষ্টা করব। খেয়াল করো। শহরের বাজারে তরি তরকারি ফলমূলের দাম চড়া। গা, গা অর্থ এখানে গ্রাম। প্রত্যেকে একটু কমেন্টে লেখো, গা অর্থ এখানে কি বলতো? গ্রাম। গ্রাম থেকে কিনে যদি বাজারে গিয়ে বেচে আসে তারা, কিছু রোজগার হবে। একা মাসির ভরসা হয় না শালতি বেয়ে। অত দূর যেতে যাওয়া আসাও একার দ্বারা হবে না তার। মাসি পিসি রাজি হয়েছিল। এতে কিছু হবে নাকি
হবে সেটা ভগবান জানে। কিন্তু যদি হয় তবে রোজগারের একটা নতুন উপায় তাদেরকে বেরিয়ে আসবে। অর্থাৎ মাসি পিসি আমরা এই পর্যায়ে দেখতে পাচ্ছি, মাসি পিসি যে গ্রাম থেকে তারা শহরে যে যে জীবিকা নির্বাহের জন্য যে শাকসবজি বিক্রয় করবে সেটা আমরা এখানে দেখতে পাচ্ছি। এবার আমরা গল্পটি দেখে আসি। দেখো, এই মাসি পিসি গল্পের মূল ভাবটা কি? এই মাসি পিসি গল্পের মূল ভাব অংশটুকু আমরা দেখব। এই মূল ভাব অংশটুকু তোমাদের কোন কি কি কাজে লাগবে সেটা খেয়াল করো। তোমাদের অনুধাবনমূলক প্রশ্ন অশোক বা সৃজনশীল প্রশ্ন তোমরা যে উত্তর করবা, সেই সৃজনশীল প্রশ্নের যে গ এবং ঘ নং অংশে এই অংশটুকু কিন্তু তোমরা ব্যবহার করতে পারো, সৃজনশীল প্রশ্নের গ এবং ঘ নং অংশে। এবং এই অংশগুলো তোমরা খাতায় নোট করে রাখবা। দেখো, আমাদের যে পেইড ব্যাচ রয়েছে, পেইড ব্যাচে আমাদের প্রত্যেকটা গদ্য পদ্য না শেষ হয়েছে অলরেডি বাংলা প্রথম পত্রের, এবং আমাদের এখন উপন্যাসের ক্লাস চলমান রয়েছে। আমাদের 98% সিলেবাস কিন্তু শেষ হয়েছে, সেটা এমসিকিউ সিকিউ আকারে এ টু জেড সব। যারা এখনো ভর্তি হওনি, এইচএসসি 27-এর শিক্ষার্থী আছো, তোমরা হচ্ছে বিস্তারিত তথ্যের জন্য আমাদের দেখো কমেন্ট বক্সে পিন করে দেওয়া আছে, সেখানে বিস্তারিত তথ্য পেয়ে যাবে। এবার দেখো, স্বামীর নির্মম নির্যাতনের শিকার পিতৃমাতৃহীন এক তরুণীর করুণ জীবন কাহিনী নিয়ে রচিত হয়েছে মাসি পিসি গল্প। সেই যে তরুণীটা কে বলতো? আল্লাদি। আল্লাদি নামক ওই তরুণীর মাসি পিসি দুজনই বিধবা ও নিঃস্ব ছিল। খুবই গুরুত্বপূর্ণ বানান এই যে নিঃস্বটা। তারা তাদের অস্তিত্ব রক্ষার পাশাপাশি, মানে মাসি পিসি তারা তাদের নিজেদের অস্তিত্ব রক্ষার পাশাপাশি বিরূপ বিশ্ব থেকে বা বিরূপ পরিবেশ থেকে আল্লাদিকে রক্ষার জন্য যে বুদ্ধিদীপ্ত ও সাহসী সংগ্রাম পরিচালনা করে, সেটাই এই গল্পটিকে তাৎপর্যময় করে তুলেছে। খুবই গুরুত্বপূর্ণ। তুমি যে কলেজেরই হও না কেন, বা তুমি কলেজের যে অভ্যন্তরীণ পরীক্ষাগুলো রয়েছে বা হচ্ছে বোর্ড পরীক্ষা রয়েছে, এবং তুমি যখন অ্যাডমিশন পরীক্ষা দিবে, তখন কিন্তু এই লিখিত অংশগুলো লাগবে। এবং এই মূল ভাব, প্রতিটা গদ্য পদ্য নাটক উপন্যাসের মূল ভাব এবং শিরোনাম অংশ আমি এভাবে সাজিয়ে রেখেছি। তাহলে এখানে খেয়াল করো যে স্বামীর নির্মম নির্যাতনের শিকার পিতৃমাতৃহীন এক তরুণীর করুণ জীবন কাহিনী নিয়ে রচিত হয়েছে মাসি পিসি গল্পটি। ওই তরুণীটা কে বলতো? আল্লাদি। আল্লাদি নামক ওই তরুণী মাসি পিসি দুজনই কি ছিল? বিধবা ও নিঃস্ব ছিল। তারা তাদের নিজেদের অস্তিত্ব রক্ষার পাশাপাশি বিরূপ বিশ্ব থেকে আল্লাদিকে রক্ষার জন্য যে বুদ্ধিদীপ্ত ও সাহসী সংগ্রাম পরিচালনা করেছে, সেটাই এই গল্পটিকে কি করেছে? তাৎপর্যময় করে তুলেছে। এবার পরের অংশটুকু দেখো, অর্থাৎ শিরোনাম। এই শিরোনাম অংশ তোমাদের কোন কাজে লাগবে? তোমরা এইভাবে কিন্তু এক জায়গায় এরকম সাজিয়ে গুছিয়ে পাবে না। তোমাদের সুবিধার্থে এটা কিন্তু আমাদের পেইড ব্যাচের ক্লাস লেকচার, তারপরেও আমরা পাবলিকে দিচ্ছি। আমি এটা দেখাতে চাচ্ছি যে আমরা পেইড ব্যাচে কিভাবে মানে প্রতিটা গদ্য পদ্য নাটক উপন্যাস পড়ানো হয়। খেয়াল করো, এই শিরোনাম অংশ তোমার কি কি কাজে লাগবে তুমি যখন সৃজনশীল প্রশ্নের উত্তর করবা। দেখো, যখন সৃজনশীল প্রশ্নের উত্তর করবা, তোমাকে প্রতিটা প্রশ্নের জ্ঞানমূলক অংশ জানতে চাইবে। জ্ঞানমূলক অংশে তোমার একটা কথা জানতে চাইবে যে তোমার পঠিত মাসি পিসি গল্পের কোন চরিত্রের সাথে উদ্দীপকের মিল আছে বা সাদৃশ্য আছে। খেয়াল করো, যদি তোমার কাছে সৃজনশীল প্রশ্নে সাদৃশ্য জানতে চাই, কি জানতে চাই বলতো? যদি সাদৃশ্য জানতে চাই, তাহলে মনে রাখবা এই সাদৃশ্য মানে সেটা কি হবে? মিল জানতে হবে। মিল মানে কোন কোন বিষয়ে মিল আছে সেটা তোমার কাছে জানতে চাইতে পারে। এরপরে দেখো, যদি তোমার কাছে জানতে চাই বৈসাদৃশ্য মানে কি, বৈসাদৃশ্য মানে কি, খেয়াল করো, বৈসাদৃশ্য মানে হচ্ছে অমিল। কোন কোন বিষয়ে অমিল আছে সেটা তোমাকে ফুটিয়ে তুলতে হবে। তাহলে এই শিরোনাম অংশগুলো তোমরা যে কোনো, যারা এখন লাইভ দেখছো, যে কোনো একটা শিরোনাম তোমরা কমেন্টে লেখো এবং এইগুলো খাতায় নোট করবা। খেয়াল করো, মাসি পিসি থেকে সৃজনশীল প্রশ্ন আসলে যে সৃজনশীলই আসুক না কেন, তোমার উদ্দীপক এখানে যে শিরোনামগুলো দিয়েছি এই কেন্দ্রিক থাকবে। শুরুতে খেয়াল করো, নারীর সংগ্রামশীল জীবন ও অধিকার প্রতিষ্ঠা আমরা দেখতে পাই মাসি ও পিসির মধ্যে। এরপরে দেখো, নারী নির্যাতন এবং এর বিরুদ্ধে প্রতিরোধ আমরা দেখতে পাই। যেটা আমরা দেখতে পাই, এই গল্পের মূল চরিত্র হচ্ছে আল্লাদি। তাকে নির্যাতন করেছিল কে? তার স্বামী। তার স্বামী যে যোগ্য ছিল, সে নির্যাতন করেছিল। সে নির্যাতনের হাত থেকে রক্ষা পেতে আমরা দেখতে পাই ও আল্লাদি হচ্ছে মাসি পিসির কাছে আশ্রয় নিয়েছিল। এরপর আমরা দেখতে পাই নারীর অদম্য সাহসিকতা। মাসি পিসির মধ্যে এই সাহসিকতাটা প্রবলভাবে ফুটে উঠেছে। যেটা আমরা দেখতে পাই, তারা নারী হয়েও তারা কি করেছে? শহরে যে
শাকসবজি বিক্রি করেছে, জীবিকা নির্বাহ করেছে, এবং গ্রামে যে গুন্ডা বদমাইশ ছিল তাদের কাছ থেকে, তাদের লোলুপ দৃষ্টি থেকে তোমাকে আল্লাহ দিকে কি করেছে তোমার বলো তো, রক্ষা করেছে, আমরা সেটা দেখতে পাই। সব থেকে গুরুত্বপূর্ণ যেটা, সেটা হচ্ছে দেখো, পুরুষতান্ত্রিক সমাজে নারীর অবমাননা, পুরুষতান্ত্রিক সমাজে নারীদেরকে যে ওইভাবে মূল্যায়ন করা হয় না, অবমূল্যায়ন করা হয়, সেটা আমরা এখানে দেখতে পেয়েছি এই মাসিপিসি গল্পে। যারা আসো লাইভে প্রত্যেকে একটা করে শিরোনাম তোমরা কমেন্টে লেখো। প্রতিকূল পরিবেশে জীবন যুদ্ধে টিকে থাকার কৌশল আমরা দেখতে পাই, অভাবী মানুষের শ্রম নিষ্ঠার ফলাফল আমরা দেখতে পাই। তাহলে প্রতিকূল কিন্তু আমাদের অনুকূলে থাকে না, এটা কিন্তু নেগেটিভ, প্রতিকূল। তাহলে দেখো, এই যে প্রতিকূল পরিবেশে জীবন যুদ্ধে টিকে থাকার কৌশল, তাহলে এখানে মূল ভাব আলোচনা করলাম। এরপরে দেখো শিরোনাম অংশ, এগুলো আমরা কোথায় পাবো, এটা হচ্ছে আমাদের পেইড ব্যাচের, কিন্তু আমাদের পেইড ব্যাচের তোমরা এখনো যারা যুক্ত হওনি সর্বোচ্চ ডিসকাউন্টে যুক্ত হয়ে যাও। পাঠ পরিচিতি দেখো, স্বামীর নির্মম নির্যাতনের শিকার পিতৃমাতৃহীন এক তরুণীর করুণ জীবন কাহিনী নিয়ে রচিত হয়েছে মাসিপিসি গল্প। আমরা একটু আগে যেটা আলোচনা করেছি মূল ভাবের মধ্যে এটা ছিল। এবার দেখো, জ্ঞানমূলক অংশের জন্য তুমি কোনগুলো পড়বা, জ্ঞানমূলক অংশের জন্য কোন তথ্যগুলো গুরুত্বপূর্ণ। শুরুতে খেয়াল করো, খুনসুটি রাখো দেখি কৈলেশ, আমরা যখন মূল গল্পটি পড়েছি তখন কিন্তু বলেছিলাম উক্তি থেকে প্রশ্ন আসবে। তাহলে খেয়াল করো, খুনসুটি রাখো দেখি কৈলেশ, উক্তিটি হচ্ছে মাসির। এরপরে তোমাদের এমসিকিউ অংশে বা ক নম্বরে জ্ঞানমূলক অংশে এই প্রশ্নটা আসবে, খুবই গুরুত্বপূর্ণ, এখানে 100% দিয়ে রাখছি, কোনো কলেজের অভ্যন্তরীণ পরীক্ষা বা বোর্ড পরীক্ষায়। সেটা খেয়াল করো যে শালটি অর্থ কি, সেটা হবে শাল কাঠ নির্মিত বা তাল কাঠের সরু ডোঙা বা নৌকাকে বলা হয়। তাহলে শাল কাঠ নির্মিত বা তাল কাঠের সরু ডোঙা বা নৌকাকে কি বলা হয়, এই শালতি বলা হয়। এর পরেরটা দেখো, ব্যঞ্জন শব্দের অর্থ হচ্ছে রান্না করা তরকারি। আল্লাদির গায়ের শাড়ির রংটা কেমন ছিল, এই যে সাদা শাড়ি ছিল, রংটা কেমন ছিল বলতো, সাদা শাড়ি ছিল, সাদা। রসুইসালা মানে কি, রসুইসালা মানে হচ্ছে রান্নাঘর। মাসিপিসি ফিরেছে কৈলেশ, কথাটি কে বলেছিল, বুড়ো রহমান বলেছিল। এবং আমরা এই মাসিপিসি গল্পে দেখতে পাই বুড়ো রহমানের কিন্তু মেয়ে মারা গিয়েছিল, এই কথাটা আমরা এখান থেকে জানতে পারি আর কি। ও মাসি, ওগো পিসি, রাখো রাখো খবর আছে, শুনে যাও কথাটি, এই উক্তিটি কার ছিল, কৈলাসের উক্তি ছিল। ফের আসুক, আদরে রাখবো যতদিন থাকে, এই উক্তিটি ছিল হচ্ছে মাসির। এই যে মাসি পিসি গল্প থেকে কোনটি কার উক্তি, এ ধরনের প্রশ্ন তোমরা একটা পাবেই। এবং এখানে যে অংশগুলো রেখেছি এর বাইরে থেকে আর কিছু পড়া লাগবে না। আমরা ক্লাসে আমি কিভাবে রেখেছি দেখো, প্রতিটি কবিতা বা গল্প তুমি বলো, আগে মূল অংশটুকু পড়ানো হয়, এবং এর পাশাপাশি যে ওই গল্পে বা ওই কবিতায় যে চরিত্রগুলো আছে সেই চরিত্র সংক্রান্ত বিস্তারিত আলোচনা করা হয়। এরপর এমসিকিউ অংশ, জ্ঞানমূলক অংশ, অনুধাবনমূলক অংশ, তারপর সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করা হয়, যেটা আজকের ক্লাসেও থাকছে। পাতা শূন্য শুকনো গাছটায় উড়ে এসে বসেছে কে, এই যে শকুনরা। এবং শকুন হচ্ছে কি দেখো, এই যে বিপদের প্রতীক বা হচ্ছে তোমার বিপদের প্রতীক দ্বারা বুঝিয়েছে এখানে। আশ্রয় ছেড়ে অল্প দূরে গিয়ে আরেকটা গাছের দিকে উড়ে গেল কে, একটি শকুন। অনুধাবনমূলক প্রশ্ন দেখবো, তার আগে তোমরা একটু এমসিকিউ প্রশ্ন আলোচনা করো। দেখো এই অংশগুলো কিন্তু আমরা অলরেডি আলোচনা করেছি। প্রথম প্রশ্নটি দেখো, মাসিপিসি জীবিকার তাগিদে কি ব্যবসা শুরু করে, কাপড়, শাকসবজি, খড় নাকি হাঁস মুরগি, ঝটপট জানাও। জীবিকার তাগিদে কিসের ব্যবসা শুরু করেছিল, মাসিপিসি জীবিকার তাগিদে কিসের ব্যবসা শুরু করেছিল। এর পাশাপাশি দেখো, জীবিকা বানানে মনে রাখবা, এই জিবি বানানটা যদি শেষে থাকে, জিবি বানানটা যদি শেষে থাকে তাহলে কি হবে বলতো, জিবি বানানটা শেষে থাকলে তখন সেটা দীর্ঘইকার হবে। যেমন হতে পারে শ্রমজীবী, হতে পারে পেশাজীবী, হতে পারে কৃষিজীবী, হতে পারে আইনজীবী, হতে পারে বুদ্ধিজীবী, চাকরিজীবী। জিবি বানানটা যদি শেষে থাকে তাহলে সেখানে দীর্ঘইকার হবে। আর এই জিবিটা যদি শুরুতে থাকে, মনে রাখবা এই জিবিটা যদি শুরুতে থাকে তখন সেটা কি হবে, তোমার হচ্ছে রস্বইকার হবে। যেমন বানান দুইটা দেখো, একটা হচ্ছে জীবিকা নির্বাহ, জীবিকা নির্বাহ, আর একটা রয়েছে জীবিত। তাহলে জীবী দেখো, এটা যদি তোমার শুরুতে থাকে তাহলে সেটা রস্বইকার হবে। এরপর জীবী বানানটা যদি শেষে থাকে তখন সেটা দীর্ঘইকার হবে। যেমন শ্রমজীবী, পেশাজীবী, চাকরিজীবী, আইনজীবী, বুদ্ধিজীবী, মৎস্যজীবী, এই এখানে কি হবে, দীর্ঘইকার হবে। তাহলে এই প্রশ্নটার সঠিক উত্তর দেখো, মাসিপিসি জীবিকার তাগিদে শাকসবজির ব্যবসা শুরু করেছিল। আমরা দেখতে পাই
মাসি পিসি দুজনই নারী হয়ে তারপরে তারা একটা সাহসী ও বুদ্ধিদীপ্ত চেতনার তাদের একটা প্রতিচ্ছবি কিন্তু তাদের মধ্যে ফুটে উঠেছে। এবং তারা হচ্ছে পুরুষতান্ত্রিক সমাজে নারীর যে অবমাননা রয়েছে তারপরেও তারা কি করেছে, নিজেদের অস্তিত্ব রক্ষার পাশাপাশি বিরূপ পরিবেশ থেকে আল্লাদিকে রক্ষার জন্য তারা সাহসী একটা পদক্ষেপ কিন্তু গ্রহণ করেছে। পরের প্রশ্নটি দেখো, মাসি পিসি গল্পটি কোন পত্রিকায় প্রকাশিত হয়? খুবই গুরুত্বপূর্ণ এই প্রশ্নটি। সমকাল, পূর্বাশা, ভারতী নাকি সমাচার দর্পণ? মাসি পিসি গল্পটি কোন পত্রিকায় প্রকাশিত হয়? একটু ঝটপট জানাও। সঠিক উত্তর দেখো, এখানে পূর্বাশা পত্রিকা হবে। কি হবে? মিলিয়ে নাও, সঠিক উত্তর হবে পূর্বাশা পত্রিকা হবে, পূর্বাশা। পরের প্রশ্নটি, নৌকা নিয়ে নৌকা দিয়ে আসার সময় আল্লাদির পরনে কি ছিল? নকশা পরের সস্তা সাদা শাড়ি, এখানে দেখো রঙিন আছে, এখানে রঙিন আছে, তারপরে এখানে রঙিন পাড়ের সস্তা সাদা শাড়ি নাকি নীল? নীল তো হবে না। আমরা কিন্তু মূল গল্পটি যখন পড়েছি তখন কিন্তু এটা আমি বলেছিলাম যে পরীক্ষা মানে এমসিকিউ অংশে আসতে পারে আর কি। তাহলে দেখো, নৌকা নিয়ে আসার সময় আল্লাদির পরনে কি ছিল? পোশাক পরিধান করার অর্থে, পোশাক পরিধান করার অর্থে পড়া বানান হচ্ছে কিন্তু এটা হবে। আর বাকি যত পড়া আছে সেটা কি হবে বলতো? এই যে ডয়ে বিন্দু র, এটা হবে। আর পোশাক পরিধান করার ক্ষেত্রে এই যে বয়ে বিন্দু র হবে, শূন্য না, এটা পড়বা হচ্ছে বয়ে বিন্দু র। তাহলে এখানে সঠিক উত্তর দেখো, নকশাপাড়ের সস্তা সাদা শাড়ি, নকশাপাড়ে সস্তা সাদা শাড়ি। মাসি পিসি গল্পে কানাই চৌকিদার, দেখো কানাই কার চৌকিদার? আমরা মাসি পিসি গল্পের শেষ পর্যায়ে দেখতে পাই যে গ্রামে যে গন্ডা বদমাশ ছিল এবং সরকার, বলেই দিলাম, সরকার বাবুর যে কানাই চৌকিদার রয়েছে সেটা তারা এসেছিল তোমার হচ্ছে আল্লাদিকে নিয়ে যেতে, অর্থাৎ মাসি এবং পিসিকে ডেকেছিল তারা কৌশলে। মাসি পিসি যদি তাদের ডাকে সাড়া দিয়ে তাদের সঙ্গে চলে যেত তাহলে তারা কি করতো, ওই পাশ থেকে আল্লাদি একা ছিল তাকে নিয়ে যেত। তাদের মধ্যে একটা লোলুপ দৃষ্টি ছিল, সেটা কিন্তু মাসি পিসি হতে দেয়নি। এবং শেষ পর্যায়ে আমরা দেখতে পাই কাঁথা কম্বল ভিজিয়ে রাখে, যদি কখনো বা ওই রাতে যদি আগুন ধরিয়ে দেয় তাদের হচ্ছে ঘরে, তাহলে তারা যাতে রক্ষা করতে পারে এর জন্য তারা অগ্রিম প্রস্তুতি নিয়ে থাকে। আমরা কিন্তু শেষ পর্যায়ে মাসি পিসি গল্পের এই অংশে শেষ পর্যায়ে আমরা এটা দেখতে পাই। তাহলে দেখো, মাসি পিসি গল্পের চৌকিদার ছিল কানাই চৌকিদার। এই চৌকিদারটা কার ছিল? মহল্লার, রহমানের না, রহমানের না। তারপর হচ্ছে দেখো কৈলাসের না, কৈলাস হবে না। সঠিক উত্তর মিলিয়ে নাও, আমি বলে দিচ্ছি, অনেকে জানিয়েছো, সরকার বাবু হবে। কার হবে বলো তো? গ নম্বর, সরকার বাবু। ধন্যবাদ যারা গ জানিয়েছো। পরের প্রশ্নটি, মাসি পিসি গল্পে দুই বিধবার চরিত্রে মিল আছে কিসে? অর্থাৎ যে দুই চরিত্র মানে রয়েছে মাসি ও পিসি, তাদের মধ্যে কোন কোন বিষয়ে মিল আছে? জামাইকে ঠকানো চিন্তায় না, এটা তো আমরা দেখতেই পাই না। তারপরে দেখো তাদের ব্যবসায় বুদ্ধিতে, এটাও হবে না। নৌকা চালানোর পারদর্শিতার সাথে আরেকটা হচ্ছে দায়িত্বশীলতা ও মানবিক জীবন যুদ্ধে। দায়িত্বশীল কি মানবিক জীবন যুদ্ধে? আমরা দেখতে পাই মাসি পিসি, মাসি ও পিসি, তারা দুজন হচ্ছে নারী হয়েও বিরূপ পরিবেশ থেকে আল্লাদিকে কিন্তু রক্ষা করেছে। তাদের মধ্যে কোন বৈশিষ্ট্য ফুটে উঠেছে? তাদের মধ্যে দায়িত্বশীলতা ছিল এবং মানবিক জীবন যুদ্ধ ছিল। দায়িত্বশীলতার একটা কি হবে? মানবিক জীবন যুদ্ধ। দায়িত্বশীলতা আর কি মানবিক জীবন যুদ্ধ তাদের মধ্যে লক্ষ্য করা যায়। এবং তারা উভয়ে ছিল বিধবা এবং নিঃস্ব। বিধবা আর কি ছিল? নিঃস্ব। এগুলো তাদের চারিত্রিক বৈশিষ্ট্য। আমরা শুরুতে কিন্তু দেখে এসেছি যে মাসি পিসির যে চারিত্রিক বৈশিষ্ট্যগুলো আছে আমরা আরেকবার দেখার চেষ্টা করি। দেখো, মাসি ও পিসি তারা ছিল সংগ্রামী ছিল, এরপরে তারা ছিল গরিব, মমতাময়ী ছিল, মানবিক, সাহসী, দায়িত্বশীল ছিল তারা, এবং একই সাথে তারা পরিশ্রমী, প্রতিবাদী এবং তারা বিধবা ছিল। দেখো, তুমি মাসি পিসি, আমি মূল গল্পটা লাইন বাই লাইন ব্যাখ্যা সহকারে পড়াবো। এরপরে আমি কি করব, স্লাইডে যেগুলো পরীক্ষায় আসার মতো, আসার সমূহ সম্ভাবনা রয়েছে সেগুলো কিন্তু আমি এভাবে সাজিয়ে রেখেছি। যেমন মাসি পিসি সংক্রান্ত যেই তথ্যই আসুক না কেন, এই চারিত্রিক বৈশিষ্ট্যগুলো জানা থাকলে তুমি যে কোনো প্রশ্নের উত্তর দিতে পারবা সবার আগে। এরপর আমরা দেখতে পাই যে এই গল্পে যে প্রধান চরিত্র কল্যাণ, তোমার হচ্ছে কল্যাণী না, কল্যাণী তো অপরিচিতা, আল্লাদি আছে, তার কোন কোন বৈশিষ্ট্যগুলো আছে দেখো। সে ছিল নির্যাতিত ছিল, এরপর ছিল প্রতিবাদহীন, নিপীড়িতা ছিল, অন্তঃসত্ত্বা ছিল 4 মাসের, মনে রাখবা 4 মাসের কি ছিল? অন্তঃসত্ত্বা ছিল।
নিগৃহীত ছিল, এরপর আশ্রিতা ছিল মানে মাসি পিসির কাছে আশ্রয় গ্রহণ করেছিল, আর পিতৃমাতৃহীন ছিল। এইগুলো হচ্ছে আল্লাদের চরিত্র, মানে চারিত্রিক যে বৈশিষ্ট্যগুলো। এরপর দেখো যোগু সম্পর্কে কি বলা হয়েছে। যোগু সম্পর্কে এখানে যে তথ্যগুলো আছে অবশ্যই জানতে হবে। পুরুষ মানুষ তো যতই হোক একটা এটা করা উচিত নয়, এসব করা এসব কিছু বলা হবে না যোগুকে। তারপরে এখানে গুরুত্বপূর্ণ হচ্ছে এই যে এই অংশটুকু, ওসব এরকম ছেড়ে দিয়েছে যোগু উক্তিটি কৈলাসের, অর্থাৎ ওসব দ্বারা এখানে কাকে বুঝিয়েছে বলতো? ওসব দ্বারা যোগু যে আগে নেশা করতো সেটাকে বলা হয়েছে। যোগু আর সেই যোগু নেই উক্তির কার ছিল? কৈলাসের উক্তি ছিল। কার উক্তি ছিল? যোগু আর সেই যোগু নেই আলোচ্য এই উক্তিটি ছিল কার? কৈলাসের উক্তি ছিল। সম্মান তো আছে একটা মানুষের, যোগুর সম্মানের কথা বলা হয়েছে। অর্থাৎ এই যোগু আহ তোমার এই গল্পের মধ্যে আমরা দেখতে পাই, মাসি পিসি গল্পের মধ্যে আল্লাদির বাবা যখন মারা গিয়েছিল তার যে যৎ সামান্য সম্পত্তি ছিল, সেই সম্পত্তিগুলো যখন তার বাবা মা মারা গিয়েছে সেই সম্পত্তিগুলো কারা পাবে বা কে পাবে? আল্লাদি পাবে। এখন আল্লাদির স্বামীকে, আল্লাদির স্বামী হচ্ছে যোগু। যোগু ওই সম্পত্তি পাওয়ার আশায় কিন্তু আল্লাদিকে আবার ফিরে পেতে চেয়েছিল, এবং সে হচ্ছে কৈলাসকে পাঠিয়েছিল মাসি পিসির কাছে, যাতে যোগু সম্পর্কে ভালো ভালো তথ্য দেয়, এবং মাসি পিসি ওইগুলো শুনে যাতে আল্লাদিকে আবার যোগুর কাছে পাঠিয়ে দেয়। এরপরে আমরা দেখব আল্লাদির বাপ সম্পর্কে, অর্থাৎ আল্লাদির পিতা সম্পর্কে মাসি পিসি গল্পে কি বলা হয়েছে। আল্লাদির বাপ মারা যায় হচ্ছে মহামারীর একটা রোগ, সেটা কলেরায়। আল্লাদির বাবার আশ্রয়ে মাসি পিসি অনেকদিন মাথা গুঁজেছিল, দূর সাইস হয়ে কোন রকম বেঁচেছিল। আল্লাদির বাবা মাসি পিসিকে থাকতে জায়গা দিয়েছিল কিন্তু খেতে দিত না। দুর্ভিক্ষের সময় মাসি পিসি থাকাটা বরাদ্দ রেখে খাওয়াটা ছাঁটাই করার কারণে অনেকে অর্থনৈতিক সংকটের কারণে কিন্তু তাদেরকে ওইভাবে খাইতে দিতে পারেনি। দুর্ভিক্ষের সময় তার অবস্থা ছিল বিষম অবস্থা। কার অবস্থা ছিল? মাসি পিসির। মাসি পিসি গল্পের তোমার হচ্ছে কেন্দ্রীয় চরিত্র আল্লাদির বাবার বিষম অবস্থা ছিল, মানে খারাপ অবস্থা ছিল। আল্লাদির বাবার জমি জমাটুকু ছিল সামান্য, মানে খুব সামান্য ছিল। সে সামান্য জমি জায়গার লোভ কিন্তু কার ছিল? যোগুর ছিল। এই জন্য যোগু পরবর্তীতে আবার আল্লাদিকে নিতে চেয়েছিল। এবার আমরা দেখব এই মাসি পিসি গল্পে আরেকটা চরিত্র ছিল বুড়ো রহমান। বুড়ো রহমান স্নেহ বৎসল পিতৃ হৃদয়ের প্রতিমূর্তি। বুড়ো রহমানকে বলা যায় শ্রমজীবী মানুষ এবং সন্তান বৎসল্য। এবং আমরা দেখতে পাই মাসি পিসি গল্পে, মাসি পিসি গল্পে যদি বলা সন্তান বৎসল্য বা হচ্ছে কার হচ্ছে মেয়ে মরে যাওয়ার কথা বলা হয়েছে, সেক্ষেত্রে দেখো এখানে কি হবে? সেখানে হচ্ছে বুড়ো রহমানের। এই প্রশ্নটা বিগত বছরের প্রশ্ন। দেখো একজনের বয়স হয়েছে, আধা পাকা চুল, রোগা শরীর, যার সম্পর্কে বলা হয়েছে মাসি পিসি গল্পে এই যে বুড়ো রহমান সম্পর্কে বলা হয়েছে। এই জন্য চারিত্রিক যে বৈশিষ্ট্যগুলো আছে এগুলো তোমাকে এইভাবে ভেঙে ভেঙে পড়তে হবে। বুড়ো রহমান একা খড় চাপিয়ে যায় কাদের মাথায়? বাহকের মাথায়। বুড়ো রহমানের মেয়ের চেহারা ছিল অনেক বেশি রোগা। এরপরে দেখো অল্প কদিন আগে শ্বশুর বাড়িতে মারা গিয়েছিল কার মেয়ে? বুড়ো রহমানের মেয়ে। এরপরের তথ্যটি, খড়ের আটি তুলে দেওয়ার ফাঁকে ফাঁকে যখনই সে তাকায়, এখানে সে হচ্ছে বুড়ো রহমান, এবং কার দিকে তাকায়? আল্লাদির দিকে তাকায়। চুপচাপ শুনে যায় এদের কথা, অর্থাৎ এদের কথা বলতে মাসি পিসি এবং কৈলাসের কথাগুলো সে চুপচাপ শুনে যায়। কে শুনে যায়? মাসি পিসি গল্পের চরিত্র বুড়ো রহমান। এরপরে এই তথ্যটা গুরুত্বপূর্ণ, মাসি পিসি ফিরেছে কৈলাস কথাটি কে বলেছিল? বুড়ো রহমান বলেছিল। কে বলেছিল? বুড়ো রহমান। এর পরবর্তী এমসিকিউটা দেখো। দিবারাত্রির কাব্য কার লেখা? খুবই গুরুত্বপূর্ণ। দিবারাত্রির কাব্য কার লেখা? শুধু কি মাসি পিসি করানো হবে নাকি অন্যটাও? আমাদের পেইড ব্যাচে ইতোমধ্যে বাংলা প্রথম পত্রের 98% সিলেবাস শেষ হয়েছে। আমরা এখন কিছু ফ্রি ক্লাস দিব। আজকে মাসি পিসি হলো, এবার পরবর্তী যে ফ্রি ক্লাসটা হবে সেটা কবিতার উপর ক্লাস হবে। এরপর হচ্ছে বাংলা দ্বিতীয় পত্রের গুরুত্বপূর্ণ ব্যাকরণ অংশের ক্লাস হবে। তোমাদের কোন পরবর্তীতে তোমরা কোন কবিতার ক্লাস চাও সেটা একটু জানিয়ে দাও।
তাহলে দেখো দিবারাত্রির কাব্য কার লেখা, এর পাশাপাশি যেটা জানতে হবে দিবারাত্রির কাব্য আছে, তারপরে দেখো জননী আছে, জননী, তারপর আছে পদ্মা নদীর মাঝি, পদ্মা নদী না এটা আসবে না। এরপরে দেখো পদ্মা নদীর মাঝি, এরপরে আছে দেখো পুতুল নাচের ইতিকথা, এগুলো কার লেখা উপন্যাস, সেগুলো হবে এই যে মানিক বন্দ্যোপাধ্যায়। কার বলতো? মানিক বন্দ্যোপাধ্যায়ের। পরেরটা দেখো, কানাই চৌকিদার কখন এসেছিল, খুবই গুরুত্বপূর্ণ এই প্রশ্নটি। কানাই চৌকিদার কখন এসেছিল, অর্থাৎ ক্লাস আগামী সপ্তাহের সন্ধ্যা 7টায় হবে। তোমরা কোন কবিতার উপর ফ্রি ক্লাস চাও সেটা একটু জানিয়ে দিও। তাহলে দেখো কানাই চৌকিদার কখন এসেছিল, আমার সঙ্গে একটু মিলিয়ে নাও। সঠিক উত্তর হবে একাদশীতে। কখন এসেছিল? একাদশীতে। পরের প্রশ্নটি, মাসি পিসি গল্পে যোগু আহ্লাদিকে কলকি পরা ছেঁকা দিত, খুঁটির সঙ্গে বেঁধে রাখতো আর চাবুক দিয়ে পেটাতো। তোমাদের যে অভিন্ন অর্থাৎ বহুপদী যে প্রশ্নগুলো আসবে এইখান থেকে কিন্তু প্রশ্নগুলো সেট হবে, এবং প্রতিটা গদ্য পদ্য শেষ হওয়ার পরে ওইখান থেকে গুরুত্বপূর্ণ যে এমসিকিউ গুলো আসার সমূহ সম্ভাবনা রয়েছে সেগুলো কিন্তু আমরা পেইড ব্যাচে পোস্ট করেছি, এবং সামনে অনেকগুলো পাবে তোমরা আর কি। তাহলে দেখো মাসি পিসি গল্পে যোগু, যোগু কে ছিল? যোগু হচ্ছে আহ্লাদের স্বামী ছিল, আহ্লাদের স্বামী ছিল। সে আহ্লাদিকে নির্যাতন করত কিভাবে, মানে কোন কোন নির্যাতনের কথা এই গল্পে উল্লেখ আছে সেটা একটু দেখো। 16 ক বলেছে, আমরা 17 নম্বরে আছি। তাহলে দেখো তাকে কলকে পোড়া ছেঁকা দিত, এটা ঠিক আছে। খুঁটির সঙ্গে বেঁধে রাখতো, এটাও ঠিক আছে, কিন্তু চাবুক দিয়ে পেটাতো, এটা ভুল ভুল। তাহলে সঠিক উত্তর কি হবে? 1 ও 2 হবে। সেক্ষেত্রে 17 নম্বরের সঠিক উত্তর হবে ক, তাকে চাবুক দিয়ে পেটাতো না। তাহলে দেখো প্রশ্নগুলো কেমন আসতে পারে, এজন্য মূল গল্পটা মূল গল্পটা খুব ভালোভাবে লাইন বাই লাইন পড়তে হবে, যেভাবে শুরুতে পড়িয়েছি। তুমি যদি মূল গল্পটা ভালোভাবে পড়ো তাহলে যে প্রশ্নে আসুক না কেন তুমি উত্তর করতে পারবা। পরের প্রশ্নটি দেখো, মাসি পিসি গল্পে মাসি ও পিসির একাত্মতার কারণ কি? একাত্মতা মানে তারা যে তোমার এক হয়েছে, এক হয়ে যে বিরূপ পরিবেশ থেকে আহ্লাদিকে রক্ষা করছে, সেই এক হওয়ার কারণটা কি? তারা উভয়ই বিধবা ছিল, আহ্লাদির প্রতি তাদের একটা দায়িত্বশীলতা ছিল, আর জীবন সংগ্রাম। বলো তো কোনটা সঠিক উত্তর হবে? সঠিক উত্তর কি বলো? আমরা মূল গল্পের মাধ্যম থেকে জানতে পেরেছি যে এখানে সঠিক উত্তর মানে যেগুলো সঠিক আছে, অর্থাৎ তারা উভয় বিধবা ছিল এবং নিঃস্ব ছিল। তারপরে আহ্লাদির প্রতি তাদের একটা দায়িত্বশীলতা ছিল, অর্থাৎ তার মা বাবা কলেরায় মারা যাওয়ার পর তার যে দায়িত্ব, আহ্লাদির যে দায়িত্ব, সেটা কার উপর বর্তিয়েছিল? মাসি পিসির উপর। তারপর আমরা দেখতে পাই তাদের একটা জীবন সংগ্রাম, অর্থাৎ তারা নারী হয়েও তারা গ্রাম থেকে শহরে যে জীবিকা নির্বাহ করেছে। অর্থাৎ এখানে সঠিক উত্তর হবে, অনেকে জানিয়েছো ডি, ধন্যবাদ তোমাদেরকে। সঠিক উত্তর হবে এই যে ঘ হবে, 1 2 3 তিনটাই সঠিক উত্তর। এবার দেখো যারা একাডেমিক আছো এবং যারা অ্যাডমিশন অনেকে আছো, আমি দেখতেই পাচ্ছি তোমাদের লিখিত অংশে যে প্রশ্নগুলো আসবে, তাহলে এই লিখিত অংশে তোমরা ভালো করার জন্য তোমাদের কি লাগবে? এই গল্পটার মূল ভাব লাগবে, মূল ভাবটা আমি পড়িয়েছি। এরপর আরেকটা অংশ কি লাগবে? তোমাদের শিরোনাম অংশ লাগবে। শিরোনাম অংশ আমি পড়িয়েছি, অর্থাৎ কোন কোন মানে কোন কোন কেন্দ্রিক বা কোন কোন ঘটনা কেন্দ্রিক তোমার উদ্দীপক গুলো আসতে পারে, একটু পড়ি আমি। দেখো, স্বামী পরিত্যক্তা সাহেলা শহরের অলিগলিতে শাকসবজি বিক্রি করে জীবন চালায়। তাহলে প্রতিটা লাইন পড়বা এবং মাসি পিসি গল্পের সাথে কোন কোন বিষয় সাদৃশ্য আছে মানে মিল আছে সেগুলো একটু মানে ধরার চেষ্টা করবা। অবস্থা সম্পূর্ণ ঘরে বিয়ে হলেও ভাগ্য তাকে এখানে এনে দাঁড় করিয়েছে। জীবনযুদ্ধে হার না মানা সাহেলা 2 সন্তানের লেখাপড়াও চালিয়েছে। যখন ঘরের বাইরে থাকে তখন তার চিন্তার শেষ থাকে না সৌম দেখো সৌম মেয়ে ময়নার জন্য। আবার রাতেও নির্বিঘ্নে ঘুমাতে পারে না গুন্ডা বদমাশিদের অত্যাচারের কারণে। তাহলে এটা ছিল উদ্দীপক। এবার দেখো অ্যাডমিশনে কি লিখতে হয়, অ্যাডমিশনে বাংলা হচ্ছে লিখিত আসে আর কি, ঢাবিতে, জগন্নাথে এবং খুলনা বিশ্ববিদ্যালয়। খেয়াল করো তাহলে এই উদ্দীপক পড়ার মাধ্যমে আমরা কোন কোন বিষয়ে মিল পেয়েছি, সাদৃশ্য খুঁজে পেয়েছি, একটু খেয়াল করো।
এখানে দেখতে পাচ্ছি আমরা স্বামী পরিত্যক্তা সাহেলা, আমরা মাসি পিসি গল্পে দেখতে পাই মাসি ও পিসি তারা নারী হয়েও আল্লাদিকে বিরূপ পরিবেশ থেকে রক্ষা করেছিল, এবং মাসি পিসি যেখানে যেত তারা হচ্ছে আল্লাদিকে কি সাথে করে নিয়ে যেত। আমরা এখানে দেখতে পাচ্ছি দেখো উদ্দীপকে যখন ঘরের বাইরে থাকে তখন তার চিন্তার শেষ থাকে না তার দুই মেয়ের জন্য। সাহেলা, হ্যাঁ কৈলাস হচ্ছে চামচা টাইপের ছিল নুরা। আবার রাতে যখন নির্বিঘ্নে ঘুমাতে যায়, আমরা মাসি পিসি গল্পের শেষ পর্যায়ে দেখতে পাই যে গ্রামে যে গুন্ডা বদমাইশ ছিল তারা হচ্ছে তোমার হচ্ছে মাসি পিসিকে ডাকতে এসেছিল যাতে মাসি পিসি তাদের সাথে চলে যায় এবং আল্লাদি থাকবে, আল্লাদিকে তারা হচ্ছে যাতে নিয়ে যেতে পারে আর কি। কিন্তু মাসি পিসি কিন্তু তারা বুদ্ধিদীপ্ত একটা বৈশিষ্ট্য তাদের মধ্যে লক্ষ্য করা যায়, তারা কিন্তু এটা হতে দেয়নি। তাহলে এটি ছিল, এটা কুমিল্লা বোর্ড 24-এ এসেছিল এবং সৃজনশীলটি। প্রথম প্রশ্নটি দেখো বলেছে মাসি পিসি গল্পে আল্লাদির বাবা কি রোগে মারা গিয়েছিল, প্রত্যেকে উত্তর করো। এবং আমি তোমরা অনেকে জানতে চেয়েছো যে সৃজনশীল প্রশ্ন 10-এর মধ্যে 10 কিভাবে পাওয়া যায়। আমি তোমাদেরকে বলবো বাংলায় সাধারণত 10-এর মধ্যে 10 দেয় না, তারপরেও তুমি 9 বা 9.5 পেতে পারো। কিভাবে? আজকের এই লেখাটা দেখলেই তুমি বুঝতে পারবা। এবং আমরা পেইড ব্যাচে কিন্তু প্রতিটা গদ্য পদ্য নাটক উপন্যাসে এইভাবে কিন্তু সৃজনশীল অংশ আলোচনা করেছি, খেয়াল করো। তাহলে সঠিক উত্তর কি হবে? মাসি পিসি গল্পে আল্লাদির বাবা কি রোগে মারা গিয়েছিল? সঠিক উত্তর হবে কলেরায় মারা গিয়েছিল। কোন রোগে? কলেরায়। দ্বিতীয় প্রশ্নটি, তাহলে জ্ঞানমূলক যে অংশটুকু সেটা তুমি একটা লাইনে লিখবে, এখানে 1 মার্ক। নিজেকে তা ছেঁচড়া নোংরা নর্দমার মতো লাগে, উক্তিটি ব্যাখ্যা করো। তাহলে এই অনুধাবনমূলক প্রশ্নটি তুমি 2টা প্যারায় লিখবে। কয়টা প্যারায় লিখবে? খেয়াল করো, 2টা। খেয়াল করো, এই যেইভাবে আমি এখানে লিখেছি তোমরা সেইভাবে লিখবে, তোমরা পূর্ণ মার্ক পাবে। ক নম্বর, সেটা একটা লাইনে যে মাসি পিসি গল্পে আল্লাদির বাবা মহামারী কলেরা রোগে মারা গিয়েছিল। এই জ্ঞানমূলক অংশে তুমি একেবারে মূল কথা লিখবে, এখানে 1 মার্ক তুমি পাবে। খ নম্বর অর্থাৎ অনুধাবনমূলক প্রশ্নটা কি বলেছে খেয়াল করো, নিজেকে তার ছেঁচড়া নোংরা নর্দমার মতো লাগে, উক্তিটি ব্যাখ্যা করো। তাহলে তোমাকে একে জানতে হবে আলোচ্য উক্তিটি তোমার পঠিত কোন গল্প থেকে নেওয়া হয়েছে। তাহলে নিজেকে তার ছেঁচড়া নোংরা নর্দমার মতো লাগে, লালসালু না, এখানে লালসা উন্মত্ত। হ্যাঁ, লালসা মানে যে খারাপ একটা দৃষ্টিভঙ্গি সেটাকে বলা হয়েছে। লালসা উন্মত্ত পুরুষের দৃষ্টিতে আল্লাদির উপর যে একটা লোলুপ দৃষ্টি পড়েছে সেই মনোভাবকে বলা হয়েছে। বা তুমি এইভাবেও লিখতে পারো, আলোচ্য উক্তিটি মাসি পিসি গল্পের আল্লাদি সম্পর্কে বলা হয়েছে। এবার তুমি এটা এই যে অনুধাবনমূলক প্রশ্ন সেটা 2টা প্যারায় লিখবে। এখানে প্রথম শুরুতে হচ্ছে জ্ঞানমূলক অংশটা এবং দ্বিতীয় অংশে তুমি 3 বা 4 লাইনে সেটা ব্যাখ্যা করবা। দেখো, মাসি পিসি গল্পে পিতৃমাতৃহীন আল্লাদি স্বামীর অত্যাচারে অতিষ্ঠ হয়ে পিতৃগৃহে মানে পিতার গৃহে তার মাসি পিসির কাছে আশ্রয় নেয়। তারা ছাড়া আল্লাদির আর আপন বলতে কেউ নাই, অর্থাৎ মাসি পিসি ছাড়া আল্লাদির আর আপন কেউ ছিল না। দরিদ্র জীবনেও মাসি পিসি তাকে পরম যত্নে আগলে রাখে। তরুণ দেখো বয়সী আল্লাদির উপর সমাজের যে লালসা, আমাদের সমাজ ব্যবস্থায় আমরা দেখতে পাই যে যেখানে পুরুষ মানে নাই, মানে নারীরাই হচ্ছে সংসার পরিচালনা করে বা হচ্ছে দায়িত্বভার যাদের উপরে থাকে, সমাজে যে অনেক গুন্ডা বদমাইশ বা হচ্ছে খারাপ চরিত্রের মানুষ আছে তারা হচ্ছে মানে খারাপ দৃষ্টিতে আর কি দেখে, সেটা আমরা দেখতে পাই। কয় পেজ লিখবো পরীক্ষার সৃজনশীল? তুমি ক এবং খ নম্বর একটা পেজে লিখবা, গ হচ্ছে 1.5 পেজ আর ঘ নম্বর হচ্ছে 1.5 পেজ বা 2 পেজে লিখতে পারো। এবং খ নম্বরটা তুমি 2টা প্যারায় লিখবে আর গ নম্বরটা হচ্ছে 3টা প্যারা, ঘ নম্বরটা হচ্ছে 4টা প্যারায়। এবং কোন প্যারায় কোন তথ্যগুলো দিবে বা কোনগুলো ফুটিয়ে তুলবে সেগুলো আমি ধারাবাহিকভাবে বলছি। এছাড়া সে যেখানেই যায় না কেন সেখানেই যেন হীন চরিত্রের পুরুষদের, অর্থাৎ মাসি পিসি যে বাজারে সবজি বিক্রি করতে যেত ওই আল্লাদিকে সবজির মতো কিন্তু মানে কেনা বেচা, এমন কিন্তু অনেক গন্ডা বদমাইশের আমরা দেখতে পাই এই গল্পে। স্যার আমাদের ক্লাসের লিঙ্ক দেই না, পেজেই তো ক্লাস হচ্ছে তাই না? এরপরে দেখো, সেসব কথা মনে পড়ায় আল্লাদিকে মনের মধ্যে প্রশ্নোক্ত উক্তিটি ভাবের উদয় হয়েছে। তাহলে তুমি এটা 2টা ভাবে লিখতে পারো, এখানে যেভাবে লেখা আছে, বা তুমি এইভাবে লিখতে পারো, নিজেকে তার ছেঁচড়া নোংরা নর্দমার মতো লাগে। আলোচ্য উক্তিটি মাসি পিসি গল্পের কার কোন চরিত্র সম্পর্কে বলা হয়েছে? আল্লাদি চরিত্র সম্পর্কে বলা হয়েছে। এইভাবে তুমি শুরু করতে পারো। এবার দেখো গ নম্বর প্রশ্নটি কি বলা হচ্ছে, উদ্দীপকের সাহেলা মাসি পিসি গল্পের কোন চরিত্রের প্রতিনিধিত্ব করে বিশ্লেষণ করো। তাহলে তোমরা একটু কমেন্টে জানাও তো। উদ্দীপকে এই যে উদ্দীপকটা পড়েছো, এবার দেখো সৃজনশীল প্রশ্নের গ নম্বরে বলেছে, এটা কাদের ক্লাস? এটা হচ্ছে এইচএসসি, যারা ইন্টার এইচএসসি 24
25, 26, 27 তাদের জন্য এই ক্লাসটি। উদ্দীপকের শায়েলা মাসিপিসি গল্পের কোন চরিত্রের প্রতিনিধিত্ব করে বিশ্লেষণ করো। তাহলে তুমি এই গ নম্বর সৃজনশীল প্রশ্নের উত্তরটা 3টা প্যারায় লিখবা। প্রথমে হচ্ছে জ্ঞানমূলক লিখবা, জ্ঞানমূলক। এরপর দেখো এই যে গ নম্বর যে প্রশ্নটি, উদ্দীপকের শায়েলা মাসিপিসি গল্পের কোন চরিত্রের প্রতিনিধিত্ব করে, তাহলে সেই চরিত্র নামটা আগে লিখবা। তাহলে সেই চরিত্রের নামটি কি হবে বলতো? চরিত্রের নামটি হচ্ছে মাসিপিসি। এটা তুমি যখনই লিখতে পারবা সঠিকভাবে তখনই তুমি এখানে 1 মার্ক পাবা, যেহেতু তুমি গ নং সৃজনশীল প্রশ্নের উত্তর করছো। আচ্ছা, এখানে দেখো অনেকে বলছো যে আমি 2 পেজ লিখে মার্ক পাচ্ছি। দেখো 2 পেজ আসলে লেখার মানের উপর নির্ভর করে। তুমি যদি 2 পেজ কেন 3 পেজও লেখো বা 4 পেজও লেখো, সেখানে যদি তোমার মূল কথাগুলো না থাকে তাহলে তুমি আলটিমেটলি ভালো মার্ক কিন্তু পাবে না। আমি এখানে যে তথ্যগুলো রাখছি এবং যেভাবে তোমাদেরকে লিখতে বলছি বা পেইড ব্যাচে যেভাবে তোমাদেরকে নির্দেশনা দিয়েছি সেভাবে লেখো, তুমি পূর্ণ মার্ক পাবা। এবার দেখো উদ্দীপকের শায়েলা মাসিপিসি গল্পের মাসি দেখো পিসি চরিত্রের প্রতিনিধিত্ব করে। কোন চরিত্র? পিসি। এবার তুমি গ নম্বরের যে প্রথম অংশটুকু সেটা লিখলে, 2 নম্বর প্যারা যেটা লিখবা সেখানে একেবারে মূল কথা লিখবা। এখানে কোনো উদ্দীপকও আনবা না বা হচ্ছে তোমার মূল গল্পটা আনবে না, একবার মূল কথা যেটা তুমি বুঝতে পেরেছো সেটা এখানে লিখবা। খেয়াল করো, মানব জীবনে চলার পথে নানা ধরনের ঘটনা ঘটে, এর মধ্যে কোনোটার স্মৃতি সুখকর আবার কোনোটা দুঃখময়। মানে আমাদের জীবন কিন্তু পুষ্প সজ্জা নাই, কখনো সুখ কখনো দুঃখ, এটাই কিন্তু রিয়েলিটি, মেনে নিতে হবে। জীবনে যাই ঘটুক না কেন সবকিছুকে পাশে রেখে চলার পথে এগিয়ে যেতে হবে। তাহলে 2 নম্বর যে প্যারা সেখানে তুমি কি করবে বলতো? সেখানে তুমি একেবারে মূল কথাটা লিখবা বা তুমি যেটা বুঝতে পেরেছো সেটা লিখবে। এবার খেয়াল করো, 3 নম্বর যে প্যারাটা থাকবে মানে সৃজনশীল প্রশ্নের গ নম্বরে, সেখানে তুমি উদ্দীপক প্লাস হচ্ছে তোমার যে গল্প যদি থাকে তাহলে গল্প দিবা, আর কবিতা যদি থাকে তখন সেটা কবিতা। যদি তোমার কাছে সাদৃশ্য জানতে চাই তখন কোন কোন বিষয়ে মিল আছে সেটা তুমি ব্যাখ্যা করবা, আর যদি বৈসাদৃশ্য জানতে চাই তখন কোন কোন বিষয়ে অমিল আছে সেটা তুমি ব্যাখ্যা করবে। খেয়াল করো, মাসিপিসি গল্পের এমনই এক চরিত্র হলো পিসি। তার বিয়ে হলেও অল্প বয়সে স্বামীকে হারিয়ে সে বিধবা হয়। তারপর সে আশ্রয় নেয় ভাইয়ের বাড়ি অর্থাৎ আল্লাদিরদের বাসায়। এখানে সে আল্লাদির মাসির সঙ্গে মিলে বাজারে সবজি বিক্রি করে জীবিকা নির্বাহ করে। সে তার বাবা মাহারা ভাইয়ের মেয়েকে খুব ভালোবাসে অর্থাৎ আল্লাদিকে খুব ভালোবাসে, তাকে নিয়ে নানা দুশ্চিন্তা করে। পিসির যে অবস্থান তার প্রায় তোমার হচ্ছে সবই সহ্য করে এবং তাকে তোমার বিরূপ পরিবেশ থেকে রক্ষা করেছে। এটা তুমি মাসিপিসি গল্পের মানে গ নম্বরে যে 3 নম্বর প্যারাটা থাকবে সেখানে কি 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 লিখবে বলতো? উদ্দীপক প্লাস গল্প। উদ্দীপক প্লাস কি বলতো? গল্প। তাহলে এখানে খেয়াল করো, আমরা যখন উদ্দীপকটা পড়েছি উদ্দীপকে কি আছে? শাহেলা সম্পর্কে বলা হয়েছে। সে হচ্ছে দেখো অলিগলিতে, শহরের অলিগলিতে শাকসবজি বিক্রি করে জীবিকা নির্বাহ করে এবং জীবন যুদ্ধে সেও হার মানেনি, সেও এগিয়ে যাচ্ছে, ঠিক যেমনটা আমরা মাসিপিসি গল্পে পিসি চরিত্রের মধ্যে দেখতে পাই। সামনের কবিতা বিভীষণের প্রতি মেঘনাদ। হ্যাঁ, তোমাদের যে যে কবিতা লাগবে বা যে যে টপিকের ফ্রি ক্লাস লাগবে অবশ্যই জানিয়ে রাখো, নেওয়া হবে, পেজে নেওয়া হবে। ঘ নম্বর প্রশ্নটি দেখো, উদ্দীপকের শাহেলার সংগ্রাম ও মাসিপিসি গল্পের মাসিপিসি সংগ্রাম একই ধারায় প্রবাহিত, উক্তিটির যথার্থতা নিরূপণ করো। তোমরা অনেকেই এই যে মূল প্রশ্নে যেটা থাকে সেটা তোমরা উঠিয়ে দাও, যে উদ্দীপকের শাহেলার সংগ্রাম ও মাসিপিসি গল্পের মাসিপিসি সংগ্রাম একই ধারায় প্রবাহিত, উক্তিটি মানে যথার্থতা নিরূপণ করা হলো। তুমি যখন এটা লিখবে তখন কিন্তু এক্সামিনার তোমাকে ওইভাবে মার্ক দিবে না। কোন নির্দিষ্ট যেই তথ্যটা জানতে চেয়েছে সেই টপিকটাই তুমি লিখবে, যে কোন বিষয়টি একই সূত্রে গাঁথা সেটা একটু খেয়াল করো। এবং মনে রাখবা ঘ নং সৃজনশীলের তুমি 4টা প্যারায় লিখবে। সেটা হচ্ছে দেখো, মন্তব্যটি যথার্থ এটা তুমি জ্ঞানমূলক অংশে লিখবে, এবং আমি যেটা বলছি গ হোক আর ঘ হোক 2 নম্বর প্যারায় যেটা লিখবে তুমি অবশ্যই 2 আঙ্গুল বা 1 আঙ্গুল ফাঁকা রেখে এই প্যারাগুলো দিবে, তাহলে তোমার খাতাটা কিন্তু হাইলাইট হবে এবং মানে দেখতে খুব ভালো হবে আর কি, এবং স্পষ্ট দেখা যাবে। মানুষের জীবন সবসময় একই ধারায় চলে না, সে জীবনে নানা সময় নানা ঝড়ের আবির্ভাব হয়। এবং আবির্ভাব বানানে দেখো এখানে রেফ আছে, বাংলায় কিন্তু বানান ভুল করা যাবে না। তখন দৃঢ় হস্তে মানে শক্ত হস্তে সেই ঝড়ের বিরুদ্ধে সংগ্রাম করতে হয়, যেটা আমরা দেখতে পাই মাসিপিসি গল্পের মাসিপিসির মধ্যে আমরা দেখতে পাই। তাহলে 2টা প্যারা গেল, আর আমাদের বাকি আছে আর 2টা প্যারা, অর্থাৎ ঘ নং সৃজনশীল।
মাসি পিসি গল্পের এমনই এক সংগ্রামী জীবন মাসি পিসির। তারা দুজনই বিধবা এবং নিঃস্ব। তাদের আবাসস্থলে কোনো পুরুষ মানুষের বসবাস নাই। তারা দুজন নারী হয়েও তারা জীবন সংগ্রাম চালিয়ে যায়। এর মধ্যে তাদের কাছে আশ্রয় নেয় স্বামী দ্বারা নির্যাতিতা আহ্লাদি। এই আহ্লাদি যুবতী বলে তাকে নিয়ে তাদের অনেক দুশ্চিন্তা হয়। তারা যখন সবজি বিক্রি করতে শহরে যায় তখন আহ্লাদিকে সঙ্গে নিয়ে যায়, কারণ গন্ডা বদমাইশের তো অভাব নাই। সৃজনশীল প্রশ্নের যে টাইম ম্যানেজমেন্ট সেটা আমি বলবো, একটু সময় দাও। নারী হয়ে তারাই নৌকার দেখো দাঁড়বাই। এমনকি রাতে যখন পেয়াদারা তাদের বাড়িতে আক্রমণ, দেখো বাড়িতে আক্রমণ করে, তখন দুজন মিলেই তা প্রতিহত করে। তখন দেখো গ্রামে যে গুন্ডা বদমাশ আছে তারা যখন বাড়িতে রাতের বেলায় আক্রমণ করে, তখন দেখো এই মাসি পিসি নারী হয়ে তাদের সাহসী ও বুদ্ধিদীপ্ত বৈশিষ্ট্যের দ্বারা তারা সেটা কি করে বলতো, প্রতিহত করে। এরপর রংপুর ক্যাডেট কলেজের এই সৃজনশীল প্রশ্নটা দেখো তোমাদের হুবহু কিন্তু কমন এসে যেতে পারে, হোক সেটা কলেজের অভ্যন্তরীণ পরীক্ষা বা হচ্ছে তোমাদের বোর্ড পরীক্ষায় হুবহু কমন পেয়ে যেতে পারো। উদ্দীপকটা দেখো, স্বামীর মৃত্যুর পরে দুটি শিশু সন্তান নিয়ে ময়না বেগম যেন অতল পাথরে পড়ে যায়। সংসার তার বেশ স্বাচ্ছন্দ্যেই চলছিল। হঠাৎ স্বামীর মৃত্যুতে তার জীবনে অকস্মাৎ, অকস্মাৎ মানে হঠাৎ, অকস্মাৎ দৈন্য নেমে আসে, মানে দীনতা নেমে আসে। ভদ্র ঘরের মেয়ে হয়েও তাকে এখন অতি সাধারণ পেশা বেছে নিতে হয়। সন্তানদের নিয়ে সে ঢাকায় এসে একটি তৈরি পোশাক কারখানায় কর্মী হিসেবে কাজ নেয়। জীবনের কঠিন বাস্তবতায়ও সে নিজের স্বার্থকে জলাঞ্জলি দিয়ে সন্তানদের সুন্দর ভবিষ্যৎ বিনির্মাণে দৃঢ় প্রতিজ্ঞ হয়। এ হচ্ছে উদ্দীপক, এবং উদ্দীপক থেকে সৃজনশীল প্রশ্নগুলো। তাহলে তুমি যখন 7টা সৃজনশীল প্রশ্নের উত্তর করবা, সেক্ষেত্রে তোমাকে এই সৃজনশীল প্রশ্ন 1-2 মিনিট পড়ার এত সময় তুমি পাবে না। এজন্য আমি যেই শিরোনাম অংশগুলো লিখে দিয়েছি ওইগুলো তুমি খাতায় নোট করবা। তুমি একবার উদ্দীপক পড়ার পরই তুমি ক্যাচ করতে পারবা যে এই সম্পর্কে বলা হয়েছে। খেয়াল করো, বজ্জাত হোক খুনে হোক জামাই তো, এই উক্তিটি কার ছিল একটু কমেন্টে জানাও। আমি কিন্তু মূল গল্পটি খুব ভালোভাবে পড়িয়ে এসেছি, এটা পারার কথা, বলো কি হবে। বজ্জাত খুনে হোক জামাই তো, এটি কার উক্তি ছিল, একটু ঝটপট জানাও। মাসি পিসির, দেখো মাসির প্রতি পিসির একটা অবজ্ঞা অবহেলার ভাব ছিল কেন? তাহলে দেখো মায়ের বোন মাসি আর বাবার বোন পিসি, অর্থাৎ মায়ের বোনের প্রতি পিসির একটা অবজ্ঞার ভাব থাকবে, এটাই স্বাভাবিক। কেন হয়েছিল সেটা আমরা ব্যাখ্যা করব। উদ্দীপকের ময়না বেগমের সাথে মাসি পিসি গল্পের চেতনাগত সাদৃশ্য। তাহলে তুমি দেখো এখন থেকে যদি প্রতিটা সৃজনশীল প্রশ্ন এইভাবে অনুশীলন করতে পারো, তাহলে তোমার এখনো সামনে প্রায় 1.5টা বছর, 2টা বছরই পড়ে রয়েছে। অলরেডি তোমরা দেখো কলেজে যাওয়ার আগে আমরা যে প্রতিজ্ঞাটা দিয়েছিলাম তোমাদেরকে, যে কলেজে যাওয়ার আগে তোমাদের বাংলা সিলেবাসটা শেষ হয়ে যাবে, আমি শেষ করে দিয়েছি। আমাদের আর 2টা ক্লাস হইলে নাটকের উপন্যাসের আমাদের তোমাদের ফুল সিলেবাস কিন্তু শেষ। যারা পেইড বেসে আসো তারা তো ক্লাসগুলো করছোই, আর যারা এখনো যুক্ত হওনি সর্বোচ্চ ডিসকাউন্টে তোমরা যুক্ত হয়ে যাও। আর ভর্তি সংক্রান্ত যে কোনো তথ্যের জন্য পেজে ইনবক্স করো, বা হচ্ছে আমাদের কমেন্টে কিন্তু লিঙ্ক দেওয়া আছে, খেয়াল করো। যখনই তোমার কাছে সাদৃশ্য জানতে চাইবে, সাদৃশ্য মানে কি বলতো, মিল, কোন কোন বিষয় মিল আছে। তাহলে উদ্দীপকে দেখি আমরা, স্বামীর মৃত্যুর পর দুটি শিশু সন্তান নিয়ে ময়না বেগম যেন অতল পাথরে পড়ে যায়। আমরা দেখতে পাই মাসি পিসি গল্পে তোমার হচ্ছে আহ্লাদি যে কেন্দ্রীয় চরিত্র ছিল, মূল চরিত্র ছিল, তার বাবারা কিন্তু কলেরায়, বাবা মা কলেরায় মারা গিয়েছিল। তার পরবর্তীতে তোমার হচ্ছে আহ্লাদি স্বামীর নির্যাতন সহ্য করতে না পেয়ে আবার পিতৃগৃহে মানে পিতার বাসায় ফিরে এসেছিল। তখন তাকে রক্ষা করেছিল, বা তার আশ্রয়, কার আশ্রয় ছিল, মাসি পিসির আশ্রয় ছিল। মাসি পিসি নারী হয়েও তারা, তাদের মধ্যে আমরা দেখতে পাই তারা শহরে যে জীবিকা নির্বাহ করেছে, এবং গ্রামে যে গুন্ডা বদমাশ আছে তাদের আক্রমণ থেকে তারা রক্ষা করেছে কাকে, আহ্লাদিকে রক্ষা করেছে, এবং তারা যেখানে গিয়েছে আহ্লাদিকে সাথে করে নিয়েছে। এটা কিন্তু সাদৃশ্য। এই যে কোন কোন বিষয়ে সাদৃশ্য আছে এগুলো তোমাকে লিখতে হবে। আর তোমার কাছে যদি জানতে চাই কোন কোন বিষয়ে বৈসাদৃশ্য আছে, বা বৈসাদৃশ্য মানে সে অমিল, সে অমিলগুলো তোমাকে লিখতে হবে। তাহলে আমরা একটু উত্তরগুলো দেখে আসি, চলো। শুরুতে বজ্জাত হোক খুনে হোক জামাই তো, এটি কার উক্তি ছিল বলতো, মাসির উক্তি ছিল। কার উক্তি ছিল, মাসি। মাসি বলেছিল আমরা মেয়েকে পাঠাবো না শ্বশুর বাড়িতে, অর্থাৎ যোগুর কাছে মেয়েকে পাঠাবো না, কিন্তু সে তো জামাই, সে যতদিন আমাদের কাছে এখানে আসুক আমরা ততদিন তাকে আদর আপ্যায়নে রাখবো। এবং ছাগল বিক্রি করে তাকে কিন্তু আদর আপ্যায়ন করেছে, সে তো জামাই।
সে বজ্জাত হোক, জামাই হোক, খুনে হোক, সে তো জামাই। এই উক্তিটি ছিল মাসির উক্তি। আমি আবারও বলছি, মাসি পিসি গল্প থেকে তোমাদের এমসিকিউ অংশে এবং জ্ঞানমূলক অংশে কোনটি কার উক্তি, এখান থেকে তোমাদের একটা বা দুইটা প্রশ্ন থাকবে। তাহলে ক নম্বর এই প্রশ্নটির উত্তর তোমরা একটা লাইনে লিখবে 1 মার্ক। এখানে খ নম্বর অনুধাবনমূলক 2টা প্যারায় লিখতে হবে। তাহলে দেখো কি বলেছে, মাসির প্রতি পিসির একটা অবজ্ঞা অবহেলার ভাব ছিল কেন। তাহলে এই অনুধাবনমূলক প্রশ্ন তুমি 2টা প্যারায় লিখবে। প্রথমে জ্ঞানমূলক অংশ, এরপর ওই লাইনটা সংক্রান্ত তুমি কি বুঝতে পেরেছো সেটা 2, 3 বা 4 লাইনে ব্যাখ্যা করবা। এবং এটা এই যে ক এবং খ নম্বর তুমি একটা পেজে লিখবা। খেয়াল করো, মাসি পিসি দুজনেই ছিল বিধবা, তাছাড়া দুজনের বয়স এক এবং তারা এক ঘরেই থাকে। তা সত্ত্বেও, সত্ত্বেও বানানটা খুবই গুরুত্বপূর্ণ, প্রত্যেকে একটু কমেন্টে এটা লেখো, সত্ত্বেও। তয় তয় দেখো ব ফলা আছে এবং সাথে কিন্তু ও আছে, মনে রাখবা। তা সত্ত্বেও পিসি দেখো অন্তত তার বাপের বাড়িতে থাকে, আর সেখানে মাসি থাকে অনেকটা উড়ে এসে জুড়ে বসেছে বসার মতো। তাই পিসি নিজের শক্ত অবস্থানের কথা ভেবেই মাসির প্রতি পিসির একটা কি ছিল বলতো, অবজ্ঞার ভাব ছিল। তারপরেরটা অর্থাৎ গণং, দেখো উদ্দীপকের ময়না বেগমের সাথে মাসি পিসির চেতনাগত সাদৃশ্য বর্ণনা করো। সাদৃশ্য মানে মিল, কোন কোন বিষয়ে মিল আছে সেটা আমরা দেখব। যেটা ক নম্বর অর্থাৎ জ্ঞানমূলক অংশে তুমি লিখবে কি, অপত্য স্নেহ ও দায়িত্বশীলতার দিক থেকে আমরা দেখতে পাই যে ময়না বেগমের একটা দায়িত্বশীলতার জায়গা থেকে সে কিন্তু তাদের সন্তানদের কিন্তু নিজের সবকিছু জলাঞ্জলি দিয়ে সে গার্মেন্টসে কাজ করে কিন্তু তাদেরকে রক্ষা করেছে, জীবিকা নির্বাহ করেছে। ঠিক তেমনি ভাবে আমরা দেখতে পাই মাসি ও পিসি ছিল বিধবা এবং নিঃস্ব ছিল, তারা নারী হয়ে জীবিকা নির্বাহ করেছে এবং গুন্ডা বদমাইশের হাত থেকে আল্লাহদিকে রক্ষা করেছে। তাহলে এটা কি বলতো, এটা হচ্ছে অপত্য স্নেহ, মানে সন্তানদের প্রতি যে আলাদা একটা ভালোবাসা, মমত্ববোধ সেটা। আরেকটা দেখো দায়িত্বশীলতা। এই 2টা তথ্য বা 2টা শব্দ যখন তুমি লিখবা তখন এক্সামিনার খুশি হয়ে তোমাকে এখানে 3-এ 3 তোমাকে দিয়ে দিবে, কারণ তুমি মূল কথাটাই জানতে পেরেছো, মূল কথাটাই লিখতে পেরেছো, এটাই তোমার কাছে জানতে চাইবে। আর 2 নম্বর যে পয়েন্টটা লিখবে সেখানে একেবারে মূল কথা লিখবে। খেয়াল করো, প্রত্যেক পিতামাতাই তার সন্তানকে হৃদয় দিয়ে ভালোবাসে। সন্তানের জন্য যে কোনো ত্যাগ স্বীকার করতেও তারা পিছপা হয় না, যে কোনো পরিস্থিতিতেই তারা প্রিয় সন্তানকে আগলে রাখার চেষ্টা করে। অপত্য স্নেহের কারণেই তারা এমনটি করে থাকে। তাহলে তুমি ক নম্বর মানে গ নং প্রশ্নের মূল অংশে প্রথম অংশে তুমি লিখছো কোন কোন বিষয়ের সাদৃশ্য আছে, মানে মিল আছে। এরপর 2 নম্বর প্যারায় যেটা লিখবে একেবারে মূল কথা লিখবা। এবার 3 নম্বর প্যারা যেটা হবে সেটা হচ্ছে তোমার যেহেতু তোমার সাদৃশ্য জানতে চেয়েছে, এই জন্য তুমি কোন কোন বিষয় মিল আছে সেটা লিখবা। মানে উদ্দীপক এবং তোমার পঠিত মাসি পিসি গল্পে কোন কোন বিষয় মিল আছে সেটা লিখবা। ঘ নম্বরটা দেখো, উদ্দীপকে মাসি পিসি গল্পের সমগ্র ভাব ফুটে ওঠেনি। হ্যাঁ, ফুটে ওঠেনি এটা, অর্থাৎ এখানে আংশিক ফুটে উঠেছে। আমাদের সমাজে সকল মানুষের আর্থসামাজিক অবস্থা একই রকম নয়। বিশেষ করে সমাজে যে পিছিয়ে পড়া প্রান্তিক মানুষ, তাদের অবস্থা সবচেয়ে শোচনীয়। প্রতিনিয়ত তারা নানা ঘাত প্রতিঘাত বা প্রতিবন্ধকতার বিরুদ্ধে লড়াই করে তাদের জীবনকে কিন্তু সামনের দিকে এগিয়ে নিতে হয়। উদ্দীপকে আমরা দেখতে পাই ময়না বেগম নামের এক সংগ্রামী নারীর কথা, যার স্বামী মারা যাওয়ার পর সন্তানদের নিয়ে সে অতল পাথরে পড়ে যায়। এমন পরিস্থিতিতে সন্তানদের কথা চিন্তা করে সে গার্মেন্টসে কাজ নিতে সে বাধ্য হয়। এমত অবস্থায় নিজের সুখ স্বাচ্ছন্দ্যের কথা সব হচ্ছে ব্যতি রেখে সে সন্তানদের মানুষ করার জন্য কিন্তু দৃঢ় প্রতিজ্ঞ হয়। ঠিক তেমনটাই আমরা দেখতে পাই মাসি পিসি গল্পের মাসি ও পিসির মধ্যে। তারা হচ্ছে আল্লাহদিকে বিরূপ পরিবেশ থেকে কিন্তু রক্ষা করেছে। এই যে এই বিষয়ে মিল আছে, এটা তুমি লিখতে পারলেই তুমি হচ্ছে পূর্ণ মার্ক পাবা। এবং অনেকে প্রশ্ন করেছে যে কয় পেজে, এই গ নম্বরটা তুমি 1.5 পেজে লিখবা এবং এটা 3টা প্যারায় লিখবা। কয়টা প্যারায়? 3টা প্যারায় লিখবা। পরের প্রশ্নটি অর্থাৎ ঘনঙের যে 4 নম্বর প্যারা, সেখানে কি করবা, মাসি পিসি গল্পের বিধবা মাসি পিসিকে নিজেদের ভরণ পোষণের খরচ জোগাড় করতে তাদের হিমশিম খেতে হয়েছে। এরই ভিতরে তারা সন্তান সম্ভবা অর্থাৎ আল্লাদিত 4 মাসের অন্তঃসত্ত্বা ছিল, সে এসে তাদের উপর আশ্রয় নিয়েছিল। এক্ষেত্রে মাসি পিসির সাথে ময়না বেগমের জীবন যুদ্ধের দিকটি কিন্তু মিলে যায়। তবে মাসি পিসিকে আল্লাদির জন্য নানা রকম বিপদের সম্মুখীন হতে হলেও ময়না বেগমের কিন্তু এমন কোনো বিপদের সম্মুখীন হতে হয়নি। অর্থাৎ কোন বিষয় অমিল আছে, বৈসাদৃশ্য আছে, সেটা তুমি লিখবে। এছাড়া আমরা গল্পটিতে দেখতে পাই আল্লাদির উপর স্বামীর অত্যাচার, নারীদের প্রতি যে পুরুষ শাসিত সমাজের একটা দৃষ্টিভঙ্গির বিষয় ফুটে উঠেছে, সেটা আমরা দেখতে পাই, যা আলোচ্য উদ্দীপকে কিন্তু ফুটে ওঠেনি।
এই ছিল আমাদের দুইটা সৃজনশীল। আমি আবারও তোমাদেরকে বলছি, আহ্বান করছি, বাংলায় অবহেলা নয়, এটা শুরু থেকে তুমি এইভাবে পড়তে থাকো, তাহলে তুমি ভালো একটা মার্ক অর্জন করতে পারবে। এবং আমি এটা হলপ করে বলছি বলছি যারা পেইড ব্যাচে আসো, তোমাদের যেভাবে ক্লাসগুলো নিয়েছি, যেভাবে তথ্যগুলো দেওয়া হচ্ছে, সেটাই পরে তুমি বাংলায় 90+ মার্ক তুমি পাবে। এবং এমসিকিউ অংশ, আমাদের তো কোর্স শেষ হয়েছে, এবার এমসিকিউ অংশ দিয়ে অনেক ম্যারাথন ক্লাস নিব। তোমাদের জ্ঞানমূলক অংশ, অনুধাবনমূলক অংশ, সৃজনশীল প্রশ্ন প্র্যাকটিসের জন্য তো দিব, এবং অনেক ক্লাস তোমরা পাবে। আরেকটা অংশ দেখো তোমরা, এমসিকিউ আলোচনা করলাম, সৃজনশীল প্রশ্ন আলোচনা করলাম, এরপর হচ্ছে আরো কয়েকটি আমাদের এমসিকিউ ছিল আর কি। বলো, শেষে আমরা আর 5টা এমসিকিউ আলোচনা করব। কোনটি মানিক বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস নয়? আমি শুরুতে যখন পড়িয়েছিলাম বলেছি মানিক বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস কোনগুলো, আমি কিন্তু হাইলাইট করে দিয়ে এসেছি। যেগুলো আমি হাইলাইট, আর 5 মিনিট, আমরা 5 মিনিট পরে ক্লাস শেষ হবে, আর সেগুলো কিন্তু আমি বারবার বলেছিলাম, এগুলো তোমরা গুরুত্ব সহকারে পড়বে এবং খাতায় নোট করবা। তাহলে দেখো, চতুষ্কোণ আছে, হাসুলি বাকি রূপকথা আছে, পুতুল নাচের ইতিকথা আছে, আর দিবারাত্রি কাব্য আছে। তোমাকে বলেছে যে মানিক বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস নয় কোনটি। খেয়াল করো, যখনই তোমার কাছে নয় জানতে চাইবে, তখন কিন্তু তুমি খুব ভালোভাবে প্রশ্নটা পড়বা। তুমি নয় না দেখেই উত্তর করে আসবা যে পুতুল নাচের ইতিকথা বা দিবারাত্রি কাব্য। তাহলে একটু খেয়াল করো কোন কোন উপন্যাসগুলো তার ছিল। মানিক বন্দ্যোপাধ্যায়ের উল্লেখযোগ্য উপন্যাস কোনগুলো ছিল সেটা একটু দেখো। এই যে আমি দাগিয়ে দিয়েছিলাম, দেখো স্টার চিহ্ন দিয়েছি, জননী, দিবারাত্রির কাব্য, পুতুল নাচের ইতিকথা, পদ্মা নদীর মাঝি। তবে চতুষ্কোণও কিন্তু আছে, চতুষ্কোণও আছে, কিন্তু এখানে হাসুলি বাকের কথা এটা কিন্তু নাই। এখানে দেখো, হাসুলি বাকের কথা এটা কিন্তু নাই। তাহলে সঠিক উত্তর কি হবে বলো? তাহলে সঠিক উত্তর এখানে কি হবে একটু জানাও যারা আছো। তাহলে দেখো, যে চতুষ্কোণ এটাও আছে, আমরা দেখতে পেয়েছি উপন্যাসের মধ্যে, পুতুল নাচের ইতিকথা এটাও আছে, দিবারাত্রির কাব্য, এই তিনটাই আছে। তাহলে যেহেতু নয় বলেছে, সেক্ষেত্রে দেখো সঠিক উত্তর কি হবে এখানে? খ হবে। সঠিক উত্তর কি হবে? খ হবে। পরের প্রশ্নটি, পাশুটে শব্দের অর্থ কি? এটা তো এখানে এমসিকিউ আকারে আছে, তোমাদের ক নম্বরে আসতে পারে যে পাশুটে শব্দের অর্থ কি। এখানে সঠিক উত্তর আছে, এর পাশাপাশি আরো দুইটা জানো, পাণ্ডুর বা আসতে পারে পাংশু বর্ণ। পাণ্ডুর বা কি বলতো? পাংশু বর্ণ। পাণ্ডুর বা কি হবে? পাংশু বর্ণ হবে। খেয়াল করো, পাশুটে শব্দের অর্থ পাণ্ডুর হতে পারে, ফ্যাকাশে হতে পারে, বা হচ্ছে পাংশু বর্ণ হতে পারে। তাহলে এখানে সঠিক উত্তর কি হবে? গ হবে। সঠিক উত্তর হবে ফ্যাকাশে। পরের প্রশ্নটি, কাটারি দ্বারা কি বোঝায়? কাটারি দ্বারা কি বোঝায়? কাটাকাটি, কণ্টরপন্থী, নাকি করিত কর্ম? হ্যাঁ, বিভীষণের প্রতি মেঘনাদ, তোমরা জানিয়েছো পরবর্তী যে ফ্রি ক্লাসটা হবে কবিতার উপর, এবং বিভীষণের প্রতি মেঘনাদ কবিতাটি অনেকের কাছে কঠিন মনে হয়, এটা নিব, সমস্যা নাই। তাহলে দেখো সঠিক উত্তর, কাটারি দ্বারা বোঝায় হচ্ছে কাটবার হাতিয়ার। কাটারি দ্বারা বোঝায় হচ্ছে কাটবার হাতিয়ার, কোনো কিছু কাটার হাতিয়ারকে বলা হয় এই কাটারি। রসুই চালা, রসুই চালা শব্দটির অর্থ কি? চালের ঘর, বাইরের ঘর, নাকি রান্নার ঘর? রসুই চালা অর্থ কি? এটা কি এইচএসসি 26-এর? হ্যাঁ, মাসি পিসি গল্পটি, এটা এইচএসসি 24 বলো, 25 বলো, 26 বলো, 27 বলো, বা সামনে এইচএসসি 28 আসবে, সবার জন্য এটা প্রযোজ্য, সমানভাবে প্রযোজ্য। তাহলে রসুই চালা কথাটির অর্থ হচ্ছে এখানে কি হবে? রান্নাঘর হবে। কি হবে? সঠিক উত্তর হবে গ, রান্নাঘর। মাসি পিসি গল্প অবলম্বনে পিসির হাতে কি ছিল আর মাসির হাতে কি ছিল? এটা খুব সহজে কিভাবে মনে রাখবা, এটা অনেকের মনে থাকে না। আমি একটা শর্টকাট একটা টেকনিক দিয়ে দিচ্ছি, খেয়াল করো। এখানে বলেছে কি পিসি, তাহলে পিসিতে দেখো কয়টা ওয়ার্ড আছে? 3টা ওয়ার্ড। কয়টা ওয়ার্ড? 3টা। আর মাসিতে কয়টা আছে? 1টা 2টা, এখানে আছে 2টা। তাহলে দেখো, মাসি পিসি গল্প অবলম্বনে পিসির হাতে ছিল যে কাটারি, কাটারিতে দেখো কয়টা আছে? 1টা 2টা 3টা। তাহলে মনে রাখবে এখানে কাটারি, আর পিসিতে এখানে 2টা তোমার হচ্ছে অক্ষর, আর বটিতে কয়টা আছে? 2টা। তাহলে মনে রাখবা, পিসির হাতে ছিল কাটারি, আর মাসির হাতে ছিল কি? বটি।
পিসির হাতে ছিল কাটারি, মাসির হাতে ছিল বটি। সঠিক উত্তর হবে ক হবে, এইভাবে মনে রাখবা। পরের প্রশ্নটি, মানিক বন্দ্যোপাধ্যায়ের গ্রন্থ নয় কোনটি? যখনই তোমার নয় থাকবে তখন কিন্তু প্রশ্নটা তোমাকে বুঝে শুনে উত্তর করতে হবে। খেয়াল করো, জননী, দিবারাত্রির কাব্য, চিহ্ন, পল্লী সমাজ, এই চারটা অপশনের মধ্যে কোনটি মানিক বন্দ্যোপাধ্যায়ের তোমার গ্রন্থ নয়? বলো। তাহলে একটু মিলিয়ে নাও, আমি বলছি দেখো, জননী, দিবারাত্রির কাব্য, পদ্মা নদীর মাঝি, চিহ্ন, এই সবগুলোই কিন্তু মানিক বন্দ্যোপাধ্যায়ের তোমার গ্রন্থ। কিন্তু এই যে পল্লী সমাজ, পল্লী সমাজ এটি মানিক বন্দ্যোপাধ্যায়ের নয়। তাহলে পল্লী সমাজ এটা কার সেটা তোমাকে জানতে হবে, এটা শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, এটা মনে রাখবা। তাহলে এখানে জননী, দিবারাত্রির কাব্য, চিহ্ন, পদ্মা নদীর মাঝি, এগুলো হচ্ছে মানিক বন্দ্যোপাধ্যায়ের সাহিত্যকর্ম, কিন্তু বলেছে মানিক বন্দ্যোপাধ্যায়ের নয় কোনটি, সেক্ষেত্রে পল্লী সমাজ হবে। কি হবে? পল্লী সমাজ। পরের প্রশ্নটি, বেমক্কা শব্দের অর্থ কি? এটা খুবই গুরুত্বপূর্ণ, এখানে আমি 100% দিয়ে রাখছি। কলেজের অভ্যন্তরীণ পরীক্ষা এমসিকিউ এবং তোমাদের জ্ঞানমূলক প্রশ্নে আসবে এবং বোর্ড পরীক্ষায় পাবা। বেমক্কা শব্দের অর্থ কি? খুবই গুরুত্বপূর্ণ। বেমক্কা শব্দের অর্থ কি? এখানে একটা সঠিক উত্তর আছে, এর পাশাপাশি আমি আরেকটা লিখে দিচ্ছি, দেখো, বেমক্কা শব্দের অর্থ হচ্ছে স্থান বহির্ভূত। কি হবে বলতো? স্থান বহির্ভূত। স্থান বহির্ভূত বা অসঙ্গত, স্থান বহির্ভূত বা অসঙ্গত। তুমি জ্ঞানমূলক অংশে তোমাকে ভুল করা যাবে না, এখানে একেবারে এক কথায় উত্তর চাই, এবং সেটা তোমার মূল বই থেকে হুবহু হয়, সেটা শব্দ অর্থ থেকে দিতে পারে, বা পাঠ পরিচিতি অংশ থেকে, বা তোমার মূল গল্প থেকে দিতে পারে। তাহলে বেমক্কা শব্দের অর্থ স্থান বহির্ভূত বা অসঙ্গত। স্থান বহির্ভূত বা কি হবে? অসঙ্গত। পরের প্রশ্নটি, অবস্থায় এক, বয়স সমান, এক ঘরে বাস, পরস্পরের কাছে ছাড়া সুখ দুঃখের কথা তারা কাকেই বা বলবে, কেই বা শুনবে, বাক্যটি কোন রচনা? তাহলে দেখো, তুমি এখন মাসি পিসি গল্পটি পড়ছো, তার মানে এই প্রশ্নটার উত্তর খুব সহজে দিতে পারবা। কিন্তু যখন তুমি 12টা গদ্য, 12টা পদ্য, নাটক, উপন্যাস পড়ে পরীক্ষার হলে যাবা, তখন এই ধরনের কোন গল্প থেকে কোন লাইনটা দিছে সেটা কিন্তু তুমি ধরতে পারবে না সহজেই। এজন্য শুরু থেকেই প্রতিটা লাইন ভালোভাবে তোমাকে পড়তে হবে, তোমার নখদর্পণে আয়ত্তে রাখতে হবে। তাহলে এখানে মাসি ও পিসি সম্পর্কে বলা হয়েছে, এবং এই উক্তিটি হচ্ছে মাসি পিসি থেকে নেওয়া হয়েছে। কোন জায়গা থেকে? মাসি পিসি থেকে নেওয়া হয়েছে। আজকে এই ছিল আমাদের ক্লাস। তোমরা পরবর্তীতে কোন কবিতা বা হচ্ছে কোন গল্পের ক্লাস চাও সেটা জানাও, সেগুলো নেওয়ার চেষ্টা করব। আর যে অনুধাবনমূলক প্রশ্ন রয়েছে সেগুলো তো তোমাদের পেইড ব্যাচে এগুলো সবগুলোই পোস্ট করা আছে, তোমরা সেটা দেখে নিতে পারবে, এবং পিডিএফও দেওয়া আছে। এবং যারা এখনো ইবিআই যে কোর্স রয়েছে আমাদের চলমান, ভর্তি হওনি, তোমরা ইবিআই 300, এই যে তোমরা এই কোডটি ব্যবহার করলেই কিন্তু আমাদের যে মূল কোর্সটি রয়েছে সেখানে 300 টাকা তোমরা ছাড় পেয়ে 2699 টাকায় ভর্তি হতে পারবে, যেখানে প্রতিটি সাবজেক্টের অর্থাৎ বাংলা, ইংরেজি 500 মার্কের, এক কোর্সেই তোমার 500 মার্কের কিন্তু প্রস্তুতি সম্পন্ন হবে। আর এটার কথা আমি বারবার বলবো, তুমি যেই গল্প পড়ো বা যেই তুমি, আমি কিংবদন্তির কথা বলছি, এটা নিয়েন পরের ক্লাসে। হ্যাঁ, চেষ্টা করব। মেঘনাদ কবিতা না, এটা হচ্ছে বিভীষণের প্রতি মেঘনাদ কবিতা, নীলাঞ্জনা, হ্যাঁ নেওয়ার চেষ্টা করব। স্যার কবে আসবেন? আর এটা হচ্ছে আগামী সপ্তাহে সোমবার বা মঙ্গলবারে জানিয়ে দেওয়া হবে পেজে। তাহলে দেখো, এই যে মাসি পিসি গল্পের মূল ভাবও এখানে রেখেছি, এবং এই যে তোমাদের শিরোনাম অংশটুকু, এই শিরোনাম অংশগুলো যদি তোমার খুব ভালোভাবে তুমি আয়ত্তে রাখতে পারো, তুমি এগুলো বারবার খাতায় নোট করবা এবং পড়বা। তুমি এই শিরোনাম অংশগুলো আয়ত্তে রাখতে পারলে যেই সৃজনশীল, যেই উদ্দীপকই আসুক না কেন, তুমি খুব সহজে বুঝতে পেরে তুমি জ্ঞানমূলক অংশে কিন্তু এটা লিখতে পারবে। আর এক্সামিনার সবসময় চাইবে যে জ্ঞানমূলক অংশে এই শিক্ষার্থীটা কি লিখেছে সেটা।
তাহলে আজকের ক্লাসটি এ পর্যন্তই। কেমন লেগেছে তোমরা জানিয়ে দিও, এবং পরবর্তীতে তোমরা অনেক ফ্রি ক্লাস পাবে। আগামী দিন যে ফ্রি ক্লাসটা নেওয়া হবে সেটা কবিতার উপর, তারপর হচ্ছে বাংলা দ্বিতীয় পত্রের যে গুরুত্বপূর্ণ বা কঠিন আইটেম রয়েছে সেগুলো থেকেও তোমাদের ফ্রি ক্লাস তোমরা পাবে। যারা এখনো কোর্সে যুক্ত হওনি তারা অতি সত্বর মানে আমাদের পেইড কোর্সে যুক্ত হওয়ার জন্য আমরা ওয়েবসাইট থেকে তোমরা কোর্সটি এনরোল করতে পারো, বা পেজে বিস্তারিত তথ্যের জন্য নক করতে পারো। শেষ 1 মিনিট, যারা সর্বোচ্চ শেয়ার করেছিলে অপরিচিতা কখন হবে, অপরিচিতার ক্লাস অলরেডি ফ্রি ক্লাস নেওয়া হয়েছে আমাদের RMH যে হচ্ছে ইউটিউব চ্যানেল রয়েছে সেখানে কিন্তু আপলোড করে দেওয়া হয়েছে। এই ক্লাসটিও ইউটিউবে আপলোড করে দেওয়া হবে। বাংলা দ্বিতীয় পত্র নিলে ভালো হবে, বাংলা দ্বিতীয় পত্র নিব, সমস্যা নাই। ধাপে ধাপে অনেক ক্লাস পাবে। প্রি টেস্ট এক্সাম দিছি স্যার, তেমন প্রি টেস্ট দিয়েছো এজন্য এই যে ভালোভাবে। এবং আরেকটা গুরুত্বপূর্ণ কথা বা নোটিশ তোমাদেরকে, এবার যারা টেস্ট পরীক্ষায় যারা অকৃতকার্য হবে তারা কিন্তু মানে পরবর্তীতে পরীক্ষা দিতে পারবে না। এজন্য তোমাকে শুরু থেকে ভালোভাবে সিরিয়াস হতে হবে। এবং বাংলা অংশে, বাংলা যেহেতু বাংলা প্রথম পত্র শুরুতে পরীক্ষা হবে, তোমার প্রথম পরীক্ষা যদি ভালো হয় তাহলে দেখবা তোমার পরবর্তী পরীক্ষাগুলো খুবই ভালো হবে। এবং প্রথম পরীক্ষা যদি খারাপ হয়, আশানুরূপ না হয়, তাহলে পরবর্তীতে কিন্তু তুমি হাজার ভালো প্রিপারেশন থাকলেও মানে কিছুটা খারাপ প্রভাব কিন্তু পরবর্তী সাবজেক্টের উপর পড়বে। এজন্য বাংলায় মনোযোগ সহকারে শুরু থেকে পূর্ণ মনোযোগ দাও, তাহলে ভালো কিছু তোমরা পাবে। দেখো তোমাদের কলেজে যাওয়ার আগেই আমরা মূল যে আমাদের পুরো সিলেবাস এসএসসি 27-এর সব কিন্তু শেষ করে দিয়েছি। তাহলে আজকের ক্লাসটি এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো এক ক্লাসে। সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো এবং পড়ার টেবিলেই থাকো।